আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছো? ঠিকঠাক দেখতে পাচ্ছ কিনা আমাকে? আর হচ্ছে সবাই জানিয়ে দাও, সবাইকে একটু মেনশন করে দাও দ্রুত। কেউ মেসেঞ্জার গ্রুপে মেসেজ করবে না যতক্ষণ ক্লাস চলবে ততক্ষণ। আর হচ্ছে কেউ ক্লাস থেকে বের হবে না, মাত্র 1 ঘন্টার ক্লাস হবে। এখানে এতবার বের হইলে কিছুই বুঝবে না আজকে। আর যারা লেটে যুক্ত হবে তারা তো এমনিও বুঝবে না, সুতরাং। আর আমাকে ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা এটা একটু বলো সবাই। ঠিক আছে, আমাকে শুনতে পাচ্ছ কিনা, ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা? রবি বলতেছে আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম স্যার, কেমন আছেন? খুবই ভালো আছি। রাবেয়া শাহিন আলম আসসালামু আলাইকুম স্যার। এরপরে শাকিল সালাম দিচ্ছ, ফারহানা সালাম দিচ্ছ, তাবাসসুম, মিরাজুন্নাহার, তানজিনা, ফারিয়া যুক্ত হয়েছ, ফারিজা যুক্ত হয়েছ, সুদীপ্ত স্নিগ্ধা মেনশন করতেছো ফ্রেন্ডের, রাহিমা যুক্ত হয়েছ, নিশা যুক্ত হয়েছ, আয়েশা মজুমদার মিম যুক্ত হয়েছ, ফারহান যুক্ত হয়েছ, জান্নাতুল নাইম রিমা, সবাই সালাম দিচ্ছ, সবাইকে ওয়ালাইকুম আসসালাম। উম্মে সাদি আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্নিগ্ধা বিন্দু মুশারফ যুক্ত হয়েছে। তোমরা আমি বুঝি না এত গুরুত্বপূর্ণ ক্লাসে এতক্ষণ 100 জন ক্লাস হওয়ার কথা, বাকিরা কই? কেমন আছেন? পূর্ণেন্দু বলতেছো খুবই ভালো আছি। ফারহান লাবিব তানিম বলতেছে আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। সাইমুন ইসলাম রিফাত ক্লিয়ার স্যার, সবাই যদি শুনতে পারো ঠিকমতো ক্লিয়ার। আচ্ছা দেখি স্যার আচ্ছা, প্রাণকুলা হাসেন, গতদিন হাসেনি অবশ্যই। আজকে কেন প্রাণকুলা হাসবো না বলো তো? পৃথিবীতে সবচেয়ে আমি আজকে লিখলাম না ফেসবুকে, যা দেখি তা ভালো লাগে, যা দেখি খাই, যা খাই তা ভালো লাগে। এর চেয়ে সুখী আর কি হতে পারে বলো তো? ইমতিয়াজ বলতেছে আসসালামু আলাইকুম। নুসফাত শোভা বলতেছে আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। শাহিন জি স্যার দেখা যাচ্ছে বলতেছো। রোবেল বলতেছে আসসালামু আলাইকুম। নিমু যুক্ত হয়েছে আমাদের সাথে, মিম যুক্ত হয়েছে। আচ্ছা যাই হোক, সবাই কি রেডি আজকে 4 নাম্বার পাওয়ার জন্য? সবাই কি রেডি কিনা বলো? পরিপূরক নিয়ে অনেকের অনেক ঝামেলা, অনেক কথাবার্তা। তবে আগে থেকে ভাই একটা কথা বলে রাখি, যারা লেকচার 1-2 কমপ্লিট করে নাই তারা ক্লাস থেকে বের হয়ে যেতে পারবা। কারণ হচ্ছে লেকচার 1-2 যার 100% ক্লিয়ার না, সে আজকের ক্লাসটি বুঝতে কষ্ট হবে। ঠিক আছে? আর যার লেকচার 1-2 ক্লিয়ার আছে সে ক্লাস ভালো করে করতে পারবে। আর যারা ফাঁকিবাজি করছো, ঠিক আছে, তারা পারবে না। ওকে, 2 মিনিট পরে কথা বলা শুরু করবো। আসসালামু আলাইকুম ভাইয়া। নৌসিন স্যার কেমন আছেন? শোনো, সবাইকে একটা কথা বলি। তোমরা অনেকে বলতেছিলা যে আর্জেন্টিনা জিতছে সেজন্য কেন অফার দিলাম। আমি জানি অফার আসলে এটা খুশির। আমি আমি নিজেও আসলে জানি না এই অফারটা লিখে ফেলছি, আমি খুশিতে লিখে ফেলছি। ঠিক আছে, যখন জিতছে তখন পরে আবার ঘোষণা দিছি আমার রুমমেটরা যা ইচ্ছে খাবে ওই দিন, সব কিছু ফ্রি। আবার ওদের জন্য দুপুরে লাঞ্চের আয়োজন করলাম, অনেক কিছু করলাম। তারপরে আরেকটা ব্যাপার হচ্ছে, এরপরে সবাই রেডি তো নাকি? তো সব মিলাই আলহামদুলিল্লাহ অনেকের অনেক মেম্বার যুক্ত হয়েছে। গতকালকে আমাদের প্রায় 30-35 জনের উপরে ভর্তি হয়েছে। এটা আসলে সবাই আসলে সবার জন্য খুবই ভালো লাগতেছে। সবাই মিলে একটা সুন্দর করে একটা কোর্স করতেছি। তোমরা সবাই জানো আইসিটি অ্যাসিস্ট্যান্টের সাথে এখানে আমার কোনো ক্রেডিট নেই, এখানে সব তোমাদের ক্রেডিট। তোমরা আছো দেখে গ্রুপটা অনেক সুন্দর, তোমরা শেয়ার করো দেখে গ্রুপটা সুন্দর, তোমরা গ্রুপের পোস্টে লাইক কমেন্ট দাও দেখে গ্রুপটা সুন্দর। তবে যারা পোস্ট দেখার পরও একটা রিয়্যাক্ট, কিছু নম্রতা আছে ফেসবুক চালানোর সময়। সেটা হচ্ছে কি, তুমি ফেসবুক চালাচ্ছ, তুমি একটা ভালো জিনিস দেখছো, সেই জিনিসে আসলে তোমার দায়িত্ব হচ্ছে সেই জিনিসটাকে একটু স্বীকৃতি জানানো। এটাকে অ্যাভয়েড করে তুমি চাইলে চলে যেতে পারবা, কিন্তু তুমি একটা এখানে লাভ রিয়েক্ট দিলে, তোমার একটা লাইক রিয়েক্ট দিলে এখানে তোমার কোনো ক্ষতি হবে না। ঠিক আছে? সেজন্য তোমরা যেহেতু গ্রুপের পেইড গ্রুপের স্টুডেন্ট, সেহেতু আইসিটি অ্যাসিস্ট্যান্টের গ্রুপের পোস্টগুলোকে প্রমোট করার দায়িত্ব এক প্রকার তোমাদের। ওকে? আর যারা এটা ঠিক আজ পরিপূরকে 14 গোষ্ঠী হবে। সবাইকে একটু বলে রাখি। স্যার কথা আটকে যাচ্ছে, আমার মনে হয় তোমার নেটওয়ার্কে প্রবলেম। কারণ এখানে আমি যেহেতু নিজেও দেখতেছি, দেখো আমি নিজেও কিন্তু লাইভটা দেখি আমার মোবাইলে। একটা মোবাইলে ভিডিও হচ্ছে আর একটা মোবাইল আমি লাইভ দেখতেছি, সুতরাং এখানে আমার ফোনে নেটওয়ার্ক প্রবলেম হবে না। ভাইয়া ঈদ অফার দিবেন না? ঈদ অফার আসলে আমি দেখতেছি, চিন্তা ভাবনা আছে আমার ঈদের একটা অফার দিব 5-6 দিন, যেহেতু ঈদের আগেও আমি ভর্তি নিব। কারণ হচ্ছে যেহেতু এখানে ক্লাস রেকর্ড থাকলে ভর্তি নিব, তো ঈদের জন্য একটা অফার দিব আমি সম্ভবত এটা। ওকে ফাইন, ঠিক আছে, তাহলে ক্লাস শুরু করি। স্যার অফারটা কত ভালো বসছে এটা বোঝাতে পারবো না, তবে শুনো, 480 টাকা দিয়ে এই অফার আর কেউ পাবে না। এটাই আমার লাইফে ইম্পসিবল। আমার লাইফে কোনো কোর্সে 500 নিচে আসবে, এটা আর্জেন্টিনা জিতছে বলে আসছে। আচ্ছা যাই হোক,
ওকে ফাইন, আমি কথা বলা আস্তে আস্তে শুরু করি, ঠিক আছে? প্রথমে দেখো পরিপূরক কি। তোমরা একটু সবাই চুপ হয়ে যাও, এবার কমেন্ট করা বন্ধ করে দাও, ক্লাসটি ভালো লাগবে, বুঝবে 100%। পরিপূরক শব্দের অর্থ হচ্ছে স্থলাভিষিক্ত হওয়া। স্থলাভিষিক্ত কি? স্থলাভিষিক্ত বুঝো নাই। ক্লাসটি ইনশাল্লাহ এমন একটি ক্লাস হবে, তোমরা সবাই খুশি হয়ে মন থেকে বলবা, স্যার আজকে অনেক কিছু শিখাইছেন, যে জিনিসগুলো আগে অনেক বেশি কঠিন লাগতো। ঠিক আছে, তোমার আগে কথা শোনো। আর যাদের ক্লাস বেশি ভালো লেগে যাবে তারা চাইলে আমাদের পাবলিক গ্রুপে গিয়ে রিভিউ করতে পারবা। এটাও তোমাদের জন্য একটা দায়িত্ব আমাদের গ্রুপ হিসেবে। ওকে, যারা নতুন মেম্বার, বিশেষ করে যারা নতুন মেম্বার ভর্তি হয়েছ, তোমরা রিভিউগুলো দিলে সুন্দর লাগবে একটু। আচ্ছা যাই হোক, কথা বলি আস্তে আস্তে, কথা শোনো। পরিপূরক শব্দের অর্থ কি জানো? পরিপূরক শব্দের অর্থ হচ্ছে একজনের জায়গায় আরেকজনকে বসানো। কিরকম? একদিন কলেজে তুমি যাও নাই, সরি তোমরা তো কলেজে এমনিও যাও নাই, স্কুলের কথা বলি। একদিন তুমি স্কুলে যাও নাই, তোমার বান্ধবীকে বলছো যে দোস্ত আমার প্রেজেন্ট একটু দিয়ে দিস। দেখো বান্ধবী কি করছে, তোমার প্রেজেন্টটা দিয়ে দিছে। আচ্ছা তুমি তো কলেজে যাও নাই, কিন্তু তুমি তোমার প্রেজেন্টটা আরেকজনে দিছে, তার মানে তোমার পরিপূরক হয়ে আরেকজন কাজ করছে। সোজা বাংলায় পরিপূরক শব্দের অর্থ হচ্ছে, মনে করে একটা শূন্য স্থান আছে, শূন্য স্থান, সেখানে কিছু একটা বসায় দেওয়া, স্থলাভিষিক্ত করা। স্থলাভিষিক্ত করার নামই হলো পরিপূরক। পরিপূরকের এক্সাক্ট কোনো সংজ্ঞা নেই, মানে পরিপূরকের এক্সাক্ট সংজ্ঞায় হচ্ছে কি, কোনো নির্দিষ্ট বস্তু নিয়ে খালি স্থানটা পূরণ করা, এটাই হচ্ছে পরিপূরকের নির্দিষ্ট সংজ্ঞা। বলতে গেলে স্থলাভিষিক্ত করা, কোনো একটি উপাদানকে দিয়ে শূন্য স্থানটি পূরণ করার নামই পরিপূরক। আবার বলি, কোনো একটি উপাদান দিয়ে শূন্য স্থানকে পূর্ণ করার নামই হলো কি? পরিপূরক। আবার বলি, কোনো একটি উপাদান দিয়ে শূন্য স্থানকে পূর্ণ করার নামই পরিপূরক। তো পরিপূরক কয় প্রকার? কথা কেউ কমেন্ট করবে না, আগে আমার কথা শুনতে হবে। আমি 10 মিনিট পর পর তোমাদের কাছে আসব, একটা টপিক পড়াবো, তোমাদের কাছে আসব, তারপরে আমি তোমাদের কমেন্ট পড়বো, ঠিক আছে? এখন কমেন্ট করলে আমি দেখব না। ওকে, পরিপূরক হচ্ছে 2 প্রকার। কি কি? একটা হচ্ছে একের পরিপূরক। পরিপূরক 2 প্রকার। পরিপূরক হলো 2 প্রকার। 2 প্রকার। একটা হলো একের পরিপূরক, একের পরিপূরক। আরেকটা হলো 2 এর পরিপূরক। স্যার এগুলো কি বলতেছেন, মাথায় তো কিছুই ঢুকতেছে না। একের পরিপূরক, 2 এর পরিপূরক, কি বলতেছেন এগুলা? পরিপূরকের হিসাব হবে শুধুমাত্র বাইনারি সংখ্যাতে। আরেকটা কথা বলে নিলাম, পরিপূরকের হিসাব হবে শুধুমাত্র কি সংখ্যাতে? বাইনারি সংখ্যাতে। যেমন যেমন কি, ধরো একটা বাইনারি সংখ্যা লিখছি 0100101010। এই যে একটা বাইনারি সংখ্যা লিখছি না 8 বিটে, এই যে 8 বিটে যে একটা বাইনারি সংখ্যা লিখছি, এটাও একটা পরিপূরক। 8 বিটে যে একটা বাইনারি সংখ্যা লিখছি, এটাও একটা পরিপূরক। যে কোনো বাইনারি সংখ্যা যদি তুমি 8 বিট, 16 বিট, 32 বিটে লিখো, তুমি সেটাকে একটা পরিপূরক সংখ্যা বলতে পারবে। কি বলছি? যে কোনো বাইনারি সংখ্যাকে, ভালো করে শোনো, একজনে লিখতেছে পুরুষ নারীর পরিপূরক। কি উল্টা পাল্টা কথা লিখো। হ্যাঁ এটাই তো এক প্রকার, এটাই। আচ্ছা ভালো করে শোনো, যে কোনো বাইনারি সংখ্যাকে 8 বিটে যখন লিখো, ওটাকেও তুমি একটা পরিপূরক বলতে পারবে। তো স্যার একের পরিপূরক কি? একের পরিপূরক শব্দের অর্থ হচ্ছে, এই যে বাইনারি সংখ্যা লিখছো না, সেই বাইনারি সংখ্যাকে হুবহু উল্টাই দেওয়া। হুবহু উল্টাই দিলে হবে একের পরিপূরক। যেমন 0 থাকলে হবে 1, 1 থাকলে হবে 0, 0 থাকলে 1, 0 থাকলে 1, 1 থাকলে 0, 0 থাকলে 1, 1 থাকলে 0, 0 থাকলে 1। এই যে এখন এটাকে বলা হবে একের পরিপূরক। কি বলছি আবার বলো তো? কোনো একটি বাইনারি সংখ্যাকে 8 বিট হলে তুমি পরিপূরক বলতে পারবা, 8 বিট হলেও বলতে পারবা, 16 বিট হলেও বলতে পারবা। কিন্তু বিট মানে তো সবাই জানার কথা, ক্লাস তো সবগুলা করছো আগের ক্লাস। কারণ বিট মানে কি?
প্রতিটি বাইনারি সংখ্যা মানে 1 বিট। এখানে কয় বিট? তাহলে 1 বিট, 2 বিট, 3 বিট, 4 বিট, 5 বিট, 6 বিট, 7 বিট, 8 বিট। তাহলে 8 বিট হলে এটাকে পরিপূরক বলা যাবে। তবে একের পরিপূরক কাকে বলবা? একের পরিপূরক হচ্ছে 8 বিটকে উল্টাই দিলে একের পরিপূরক। 0 থাকলে 1, 1 থাকলে 0, 0 থাকলে 1, 0 থাকলে 1, 1 থাকলে 0, 0 থাকলে 1, 1 থাকলে 0, 0 থাকলে 1। আজকে থেকে মনে রাখবা একের পরিপূরক মানে কি। একটি বাইনারি সংখ্যা দেওয়া আছে, সে বাইনারি সংখ্যাকে উল্টায় দিলে এটা একের পরিপূরক। উল্টায় মানে কি? এই পাশ থেকে এই পাশে লিখে দিব না। 0 থাকলে 1, 1 থাকলে 0, এই যে এটা বসাই দেওয়াকে বলা হয় পরিপূরক। এটা একের পরিপূরক। তাহলে তোমাকে যে কোনো বাইনারি সংখ্যা দিয়ে যদি বলে একের পরিপূরক, বের করা পারবে না। শুধুমাত্র 0 এর জায়গায় 1, 1 এর জায়গায় 0। তো স্যার 2 এর পরিপূরক কি? 2 এর পরিপূরক হচ্ছে এই যে একের পরিপূরক যেটা করছো সেটার সাথে 1 যোগ করা। কথা শুনো কি বলছি। একের পরিপূরকের সাথে 1 যোগ করলে হয় 2 এর পরিপূরক। তার মানে প্রথমটা হচ্ছে বাইনারি সংখ্যা উল্টাইছো, তখন একের পরিপূরক হয়েছে। আর একের পরিপূরকের সাথে 1 যোগ করলে হবে 2 এর পরিপূরক। যেমন এই যে দেখো 1 যোগ করছি। বাইনারি যুগ তো সবাই জানো, লেকচার 2 তে বাইনারি যুগ পড়াইছি। আজকে ক্লাসের প্রথম ডায়লগ কি ছিল? যারা লেকচার 1, 2 শিখো নাই, ভালো করে পড়ো নাই, তারা আজকের ক্লাস বুঝবে না। এই জন্য আগে লেকচার 1, 2 পড়তে হবে। এই যে এখন দেখো 1 আর 1 যোগ করলে হয় 10, হাতে আছে 1, 0 আর 1, 1, আর বাকিগুলো এমনি বসে যাবে যেহেতু নিচে কিছু নাই। এই জিনিসটা শতকরা 99% স্টুডেন্ট ভুল করে। আমি কিন্তু ক্লিয়ার কথা বলছি, একটা স্পষ্ট কথা বলছি কি, একের পরিপূরকের সাথে 1 যোগ। তাহলে তোমরা এটা আর হিসাবের মধ্যে গুনবে না। যেটা উপরে সংখ্যা আছে সেটার হিসাব আর হবে না, কারণ একের পরিপূরকের সাথে 1 যোগ করলে হবে 2 এর পরিপূরক। কি বলছি? যেটা উল্টায় ফেলছো সেটাই এইটার সাথে একের পরিপূরকের সাথে 1 যোগ। উপরেরটা আর কাউন্টে করবে না, এটা আর কাউন্টে আসবে না, টোটাল কথা এটা আর গুনবে না। তাহলে যোগ হবে কার সাথে? শুধু ওর সাথে। 1 এর সাথে 1 যোগ করলে 10, হাতে আছে 1, 0 এর সাথে 1 যোগ করলে 1, আর বাকিগুলা যথাক্রমে বসে যাবে যেহেতু নিচে আর কিছু নেই। অনেকেই করে কি জানো, এতবার করে বলার পরেও উপরেরটা সহযোগ করে। এতবার করে বলতেছি না উপরেরটা আর আসবে না, তারপরে পরীক্ষার হলে তোমরা দেখবা ঠিকই সেম ভুল করবা, সেম কাজই করবা। এবং অনেকে আমাকে ক্লাস শেষে জিজ্ঞেস করবা উপরেরটাকে কেন যোগ করি নাই। বুঝাইতে পারছি? 2 এর পরিপূরকে শুধু একের পরিপূরকের সাথে 1 যোগ, উপরের সংখ্যার কোনো কাজ এখানে নেই। তাহলে আমরা কি কি বললাম বলতো পরিপূরক সম্পর্কে? পরিপূরক 2 প্রকার। যে কোনো বাইনারি কয় বিট হতে হবে? 8 বিট। 8 বিটকে হুবহু যদি উল্টাই দিই, হুবহু উল্টাই দিলে 0 এর জায়গায় 1, 1 এর জায়গায় 0, হুবহু যদি উল্টাই দিই তখন হয় একের পরিপূরক। আর একের পরিপূরকের সাথে যদি 1 যোগ করি তখন হয় 2 এর পরিপূরক। এইটুকুই হলো কথা। একটা বাইনারিকে উল্টাই দিলে হবে একের পরিপূরক, একের পরিপূরকের সাথে 1 যোগ করলে হবে 2 এর পরিপূরক। এইটুকু কথা যে বুঝছো তার পরিপূরক এক প্রকার শেষ। সে খুব রিল্যাক্স হয়ে বসো, তুমি ক্লাস খুব ভালোভাবে বুঝবা। কি কি বলছি? একটা বাইনারি সংখ্যা 8 বিটের, এই 8 বিটকে যদি উল্টাই দাও একের পরিপূরক, আর একের পরিপূরকের সাথে 1 যোগ করলে হয় 2 এর পরিপূরক। যারা বুঝছো তারা ধুমায়া কমেন্ট করো তো এই কথাগুলো বুঝছো কিনা। সবাই একটু কমেন্ট করো, এই কথাগুলো বুঝলে তোমার কাজ হয়ে গেছে। তুমি এই কথাগুলো বুঝলে তোমার হয়ে গেছে কাজ। বললাম তো আজকের ক্লাসের পর পরিপূরকে কারো সমস্যা থাকবে না। আব্দুল আওয়াল বলছে 4 বিট হয় না। না ভাই হয় না। আরেকটা প্রশ্ন করো কেন? বলছে 8 বিট, এর মধ্যে আবার 4 বিট কেন জিজ্ঞেস করো কেন? সবাই বুঝছো এটা? ওকে, ফাইন ফাইন। আচ্ছা সুন্দর, সবার যদি বোঝা হয় ফাইন, সুন্দর সুন্দর। ওকে আচ্ছা এবার দেখো, ওকে এবার দেখো, এবার আমি তোমাকে বললাম এগুলা মুছে দিচ্ছি। হ্যাঁ, এবার আমাদের কথা, এবারের কথাটা একটু ভালোভাবে শুনতে হবে। পরিপূরকের 8 নাম্বার বিট। কয় নাম্বার বিট? 8 নাম্বার বিট। তোমরা জানো বাইনারি সবসময় এই দিক দিয়ে হিসাব হয়, 1 2 3 4 5 6 7 8। পরিপূরকের 8 নাম্বার বিটকে বলা হয় চিহ্ন বিট।
পরিপূরকের 8 নাম্বার বিটকে বলা হয় চিহ্ন বিট বা সাইন বিট। কথা শুনো আগে, পরিপূরকের 8 নাম্বার বিটকে বলা হয় চিহ্ন বিট বা সাইন বিট। চিহ্ন বিট যদি 0 হয় সংখ্যাটি হয় ধনাত্মক, আর চিহ্ন বিট যদি 1 হয় সংখ্যাটি হবে ঋণাত্মক। কি বলছি? ধরো 8 বিটের সংখ্যা লিখছো না, এই 8 বিটের পরিপূরকের 8 বিটের 8 নাম্বার বিটকে বলা হয় চিহ্ন বিট। চিহ্ন বিট যদি 0 হয় তখন সংখ্যাটি হয় ধনাত্মক, চিহ্ন বিট যদি 1 হয় সংখ্যাটি হবে ঋণাত্মক। তার মানে তুমি বলো তো এই সংখ্যাটি কি ধনাত্মক নাকি ঋণাত্মক? কমেন্ট করো তো, এই সংখ্যাটি কি ধনাত্মক, উপরের সংখ্যাটি কি ধনাত্মক নাকি ঋণাত্মক সংখ্যা? পরীক্ষায় যদি আসে তুমি কি বাইনারি দেখে বলতে পারবা? পরীক্ষা এমসিকিউতে কি দেয় জানো? তোমরা কেন এমসিকিউ পারো না? এই যে এমসিকিউতে এরকম একটা সংখ্যা লিখে বলবে সংখ্যাটি কি ধনাত্মক নাকি ঋণাত্মক। এখন তুমি তো বেহুশ, এটা ধনাত্মক না ঋণাত্মক কেমনে বুঝবো আমি? বাইনারিতে তো বোঝা যাচ্ছে না। তোমরা সবাই বলবা ধনাত্মক, কিছু নাই মানে মনে মনে একটা কি চিহ্ন আছে, যুগ চিহ্ন আছে, ছোটবেলায় শিখছো। কিছু নাই মানে মনে মনে একটা কি আছে, যুগ আছে। এই সব হিস্ট্রি আইসিটিতে চলবে না। আইসিটিতে তোমাকে 0 দেখে বলে দিতে হবে এটা ধনাত্মক সংখ্যা, আর এটা ঋণাত্মক 1 দেখে বলে দিতে হবে এটা ঋণাত্মক সংখ্যা। দেখি লিখো তো কি বলছি। আজকে থেকে এই কথাটা বলতে পারবা, যে কোনো বাইনারি সংখ্যা 8 বিটের হইতে হবে। তবে কয় বিট? 8 বিট। 8 বিটের 8 নাম্বার বিটটা চেক করবা। যদি সংখ্যাটি 0 হয় তাহলে বলতে পারবা ধনাত্মক, আর যদি সংখ্যাটি 1 হয় তখন ডিরেক্ট বলে দিতে পারবে এটা ঋণাত্মক। এটা এমসিকিউ তো অনেকবার আসছে। দেখি সবাই কমেন্ট করে বুঝছো কিনা। চিহ্ন বিট কাকে বলে পারবা? এই কথা আর তোমরা উল্টাপাল্টা কমেন্ট করিও না, পড়াশোনার ব্যাপারে কথা বলবা, ঠিক আছে? একটু ওকে ফাইন, উড়াইয়া বুঝছি না। তাহলে এখন থেকে বলবা কি? অনেকেই বলে কি জানো, শেষ বিট। পরিপূরকের শেষ বিট হচ্ছে কি? পরিপূরকের শেষ বিটকে অনেকে বলে চিহ্ন বিট। এগুলো ভুল, এইসব বোমা পড়া লেখা করবা না। আমরা কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার, আমি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার। তার মানে তুমি আমাকে 100% বিশ্বাস করতে পারবা। তোমার কলেজে যে টিচারটা আছে উনিও কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার কিনা ডাউট। আর আমার দেখছো আইসিটি অ্যাসিস্ট্যান্টের পাবলিক পেজের কভার ফটোটা আমার থিসিস সহ ছবি। তাহলে থিসিস কারা করে? যারা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে একমাত্র তারাই করতে পারে, অন্যরা করতে পারে না। বুঝাইতে পারছি? তো এখন যেটা বলতেছি সেটা শোনো। সেটা হচ্ছে কি, যদি 9 নাম্বার বিটে আসে কিছু তখন এটাকে বলা হয় ক্যারি বিট। মনে করে এখানে যুগ তুক করার পর একটা এক্সট্রা বিট চলে আসছে, 9 নাম্বার বিট, এটা হলো ক্যারি বিট। এই জন্য শেষ বিট বলা যাবে না। অনেক সময় পরিপূরকের যোগ করতে গিয়ে 9 বিট আসবে, তাহলে 9 বিট আসলে 9 নাম্বার বিটের নাম হলো ক্যারি বিট। এটাকে চিহ্ন বিট বলা যাবে না। চিহ্ন বিট শুধুমাত্র 8 নাম্বার বিটই হবে, 100% শিওর। চিহ্ন বিট শুধুমাত্র 8 নাম্বার বিটই হবে, 100% শিওর। এখানে আর কোনো ডাউটই নেই। বুঝতে পারছি? তাহলে আজকে থেকে যদি কেউ বলা হয় পরিপূরকের 8 নাম্বার বিটকে কি বলবা? চিহ্ন বিট। চিহ্ন বিট 0 হলে সংখ্যাটি ধনাত্মক হবে, চিহ্ন বিট 1 হলে সংখ্যাটি ঋণাত্মক হবে। যদি 9 নাম্বার কোনো বিট আসে সেটার নাম হলো ক্যারি বিট। তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে ক্যারি বিট কাকে বলে, পরিপূরকের 9 নাম্বার বিটটাই হলো ক্যারি বিট, আর কোনো কথা নেই। কই আটকে গেছে? তোমাদের ওখানে তো আটকাচ্ছে কেন? এখানে তো আমার এখানে কি কোনো ইয়ে হয়? শোনো, একজন বলছে উম্মে হাবিবা পরিপূরক যদি 16 বিট হয়, 16 বিটেরটা হলে 16 বিটেরটাই ক্যারি বিট, চিহ্ন বিট। ক্যারি বিট তখন হবে 17 নাম্বার বিট, যেটা জুড় 8 এর জুড়, 8 দ্বিগুণে কত? 16। তাহলে 16 বিটে 16 নাম্বার বিটই চিহ্ন বিট, আর ক্যারি বিট হবে 17 নাম্বার বিট। বুঝাইতে পারছি? ওকে ফাইন। তাহলে যদি কেউ বলে পরিপূরক 16 বিট, 16 বিট তোমাদের সিলেবাসে নাই, এগুলো আসবেও না। কিন্তু তারপরও যদি বলে 16 বিট, 16 বিটের গেলে চিহ্ন বিট কোনটা? তাহলে 16 নাম্বার বিট চিহ্ন বিট। এমনি তোমাদের পরিপূরকে ক্যারি বিটের হিসাব হয় শুধুমাত্র 8 নাম্বার বিট, 8ম নাম্বার বিটটাই হলো ক্যারি বিট, ঠিক কিনা? সরি, 8ম নাম্বার বিটটাই হলো চিহ্ন বিট। এই যে ফারহান লাবিব তানিম, তোমার উত্তর অলরেডি দিয়ে দিছি আমি। 16 বিট হলে কি হবে সেটা, 16 বিট হলে কি হবে সেটা আমি তোমার উত্তর দিয়ে দিছি। 16 বিট হলে 16 নাম্বার বিটই হবে তোমার ক্যারি বিট, সরি চিহ্ন বিট। আর 17 নাম্বার বিট হবে কি বলো তো একটু? 17 নাম্বার বিট হবে
স্যার বাইনারি বিয়োগটা করিনি কেন? বাইনারি বিয়োগটা নেক্সট ক্লাসে করবেন, এই জন্য করেন নাই। কোডের ক্লাসে বাইনারি বিয়োগ করাই দিব, এই জন্য করাইনি। আচ্ছা শোনো, পরিপূরক, এবার পরিপূরক নিয়ে একটু কথাবার্তা বলি। ধরো তোমাকে একটা পরীক্ষায় প্রশ্ন দিছে প্লাস ই কে মাইনাস ই পরিণত করো। একটা প্রশ্ন হতে পারে এরকম, আরেকটা প্রশ্ন হতে পারে প্লাস ই এর 2 এর পরিপূরক বের করো, ই এর 2 এর পরিপূরক বের করো। কথা শোনো, একজনে বলছে কি পরিপূরক 8 বিট কেন হয়, 2 এর পরিপূরক বের করো। কেন হয় সেটা এখন দেখাবো, একটু ওয়েট করো। শুধু পরিপূরক 8 বিটে কেন হিসাব হয় সেটা একটু দেখাবো। ভাই শুনো, কেউ বাজলে এটা তো আমার দোষ না। তোমাকে আমি বারবার বলতেছি কি বাজলে আমি এখানে নিজেও দেখতে পারবো না, বাজলে এটা তোমার নেটওয়ার্কের সমস্যা। ফাতেমা আক্তার, স্যার বেশি বাজতেছে যারা বলতেছো, আমি তো এখানে দেখতে পারবো না বাজলে, তোমার এখানে সমস্যা, তোমার নেটওয়ার্ক ফ্লো করো, ঠিক আছে? ওকে ফাইন, সবাই একটু মন দিয়ে শোনো কি বলতেছি। তোমাকে বলা হলো প্লাস ই এর 2 এর পরিপূরক বের করো। আগে আমাকে বলো ই মানে কত? ই মানে হলো 14, ই মানে হলো কত? 14। পরিপূরক জানতে হলে তোমাকে এই লাইনটা অবশ্যই পারতে হবে। একটা হচ্ছে 1, তোমাকে এই লাইনটা অবশ্যই পারতে হবে। ওই যে মনে আছে 1, 1 এর ডাবল 2, 2 এর ডাবল 4, 4 এর ডাবল 8, 8 এর ডাবল 16, 16 এর ডাবল 32, 32 এর ডাবল 64, 64 ডাবল হলো 128। দেখো 8 বিট হয়েছে কিনা। তাহলে 128 কয়টা হলো? 1 2 3 4 5 6 7 8। তাহলে কিভাবে লিখছি? মুখস্থ করছি? মুখস্থ করি নাই, কি করছি? 1 এর ডাবল 2, 2 এর ডাবল 4, 4 এর ডাবল 8, 8 এর ডাবল 16, 16 এর ডাবল 32, 32 এর ডাবল 64, 64 ডাবল হলো 128। শুধুমাত্র এই কাজটা করছি। তো এখন তুমি শপিং করবা। এবার ওই যে শপিং নিয়ম পড়ছো না লেকচার 1 2 তে? হাতে আছে 14 টাকা, তুমি 14 টাকা নিয়ে গেছো। এটা আর একটু নিচে লিখি তাহলে সুন্দর হবে। এই যে তুমি 14 টাকা নিয়ে গেছো বাজারে, প্লাস ই বা ই, 14 টাকা নিয়ে বাজারে গেছো। আমাকে বলো 128 টাকাটা কিনতে পারবা? 0, 64টা 0, 32 0, 16 0। এরপরে 14 8 টাকারটা কিনতে পারবা। আর আছে কয় টাকা? 6 টাকা। 4 টাকারটা কিনতে পারবা 12, 12 আর 2 14, 14 আর 1 0 0। এগুলা তো প্রথম ক্লাসে পড়াইছি অনেক ডিটেলস। এখন যেটা বের হয়েছে সেটা হলো ধনাত্মক সংখ্যার পরিপূরক। মানে কোনো একটি ধনাত্মক সংখ্যার পরিপূরক 8 বিট করলে এখানেই শেষ। একজনে প্রশ্ন করছেন একটু আগে, তুমি যখন 4 বিট লিখবা তখন এটা হচ্ছে শুধু বিসিডি, শুধু বিসিডি, এটা 4 বিট। কিন্তু তুমি যখন 8 বিটে নিয়ে আসছো এটা একটা পরিপূরক। পরিপূরক মানে হচ্ছে কিছু সার্কিটের কাজ আছে ইলেকট্রিকে। তোমরা তো কম্পিউটার সায়েন্সের প্র্যাকটিক্যাল করো নাই। এই যে প্র্যাকটিক্যাল কাজগুলা করার সময় পরিপূরকটা ব্যবহৃত হয়। তখন হচ্ছে কি তোমার অক্টাল মানে 8 বিট করে হিসাব করতে হয়, বুঝো নাই? তখন তোমাকে জিনিসটাকে হিসাবের সময় 8 বিট 8 বিট 8 বিট ভাগ করে করতে হয়। হয় 8 বিট, না হয় 16 বিট, না হয় 32 বিট। এভাবে সার্কিটটাকে মিলাতে হয়। আর এই জন্যই হচ্ছে তোমার পরিপূরক দরকার হয়। বুঝাইতে পারছি? যখন ইলেকট্রিক্যালের কিছু সিস্টেম আছে যেখানে হচ্ছে আমরা সব সময় 8 বিট করব, 2 কিউব। এই 8 বিটটাকে মিলানোর জন্যই আমাকে পরিপূরক পদ্ধতির আবির্ভাব হয়েছে। আর পরিপূরকের কিছু গুণ আছে, সেটা আমি বলবো একটু পরে। ব্যবহার আছে কিছু, কয়েকটা জিনিস ব্যবহার আছে পরিপূরকের, সেটা বলবো। আগে আমাকে এইটুকু বলো যে শপিং সিস্টেম ক্লিয়ার কিনা। যদি তোমাকে বলে 8 এর বিসিডি বের করো, সবাই আগে শুনো, আমার কথা শুনো মন দিয়ে। তোমাকে প্রশ্নে যদি বলে 14 এর বিসিডি বের করো, তখন অ্যান্সার এইখানে শেষ, 1 1 1 0, এইটুকু তো অ্যান্সার শেষ। কিন্তু যদি বলে 14 এর পরিপূরক মান বের করো, তখন কিন্তু 8 বিটই লিখতে হবে। এই 0 4টা না লাগলেও দিতে হবে। কারণ ওই যে বলছি পরিপূরক কয় বিটের হিসাব? 8 বিটের হিসাব। এখানে 8 ছাড়া কোনো হিসাব হবে না, হয় 8 হবে না হয় 16 হবে। কারণ সার্কিটগুলো ওভাবেই মিলাতে হবে, ঠিক কিনা? কারণ 8 বিট যদি না মিলাও তোমার সমস্যা হবে, সার্কিট মিলবে না। তাহলে কি বলছি?
তোমাকে যদি কোনো সংখ্যার পরিপূরক বের করতে বলে ডিরেক্ট এরকম 8 বিট, আর এই 8 বিটে হিসাব করা যায় হচ্ছে 0 থেকে 255। এটা আরেকটা কারণ, আমরা যে সার্কিটটা করব সেই সার্কিটের কাজ হচ্ছে সংখ্যার 0 থেকে 255 পর্যন্ত। কথা শুনো, যে সার্কিটটা আমরা কাজ করব পরিপূরক দিয়ে, এগুলা তোমাদের নাই, তারপর আমি বলতেছি, অনেকে প্রশ্ন করতেছে এই জন্য। যে সার্কিটটার কাজ করব সেই সার্কিটের সংখ্যা লাগে বা আস্কি কোড 0 থেকে 255, আর 0 থেকে 255 পর্যন্ত জিনিসটাকে বাস্তবায়ন করতে লাগে এই 8 বিট। দেখো এইগুলা সবগুলা যোগ করে দেখো 255 হবে। বুঝাইতে পারছি? এই জন্য 8 বিট ইউজ করি। এখন আশা করি সবার ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? ক্যারি বিট কি লিখতে হয় না লিখলে ভাই অগ্রিম প্রশ্ন কেন করো? ক্যারি বিটের প্রশ্ন কি আমি এখনো আসছি? আমি কি এখনো ক্যারি বিট একটা অঙ্কেও পাইছি? আমি বলবো তো লিখতে হবে কি লিখতে হবে না, সব কিছু বলবো। শোনো, তোমাদেরকে একটা লাস্ট কথা বলি, আমি ক্লাস যখন বলবো শেষ, তুমি তখন শিওর থাকো তোমার আর কোনো প্রবলেম থাকবে না। তুমি যে যে প্রশ্নগুলো আমাকে করবা না, আমি একদিন বলছি না গত কয়েকদিন আগে, আমি কেন জানি বুঝতে পারি স্টুডেন্টরা আমাকে কি কি প্রশ্ন করবে। সেই প্রশ্নগুলোর উত্তর অলরেডি আমার রেডি আছে, আমি সব দিব, সব আস্তে আস্তে বলবো, ঠিক আছে? ওকে, এবার শোনো, তাহলে কি করছি? শুধুমাত্র 8 বিট বের করছি। তা এখন আমাকে প্রশ্ন কি বলছে? ই এর 2 এর পরিপূরক বের করো। একটু আগে শিখছো 2 এর পরিপূরক কিভাবে বের করতে হয়। 0 থাকলে হবে 1, 0 থাকলে 1, 0 থাকলে 1, 0 থাকলে 1, 1 থাকলে 0, 1 থাকলে 0, 1 থাকলে 0, 0 থাকলে 1। এখন 1 এর পরিপূরক হয়েছে, তাহলে এখানে তুমি লিখতে পারবা এটা হলো 1 এর পরিপূরক। একটু আগে শিখে আসছো 1 এর পরিপূরকের সাথে যদি 1 যোগ করো তখন বলতে পারবা 2 এর পরিপূরক। 1 1 এ 10 এর শূন্য হাতে আছে 1, 0 আর 1 1, 0 0 1 1 1 1। তাহলে এটা হলো এখন কত এর পরিপূরক? 2 এর পরিপূরক। সবাই এই তোমাদেরকে আমি আনসার কমেন্ট না করতে বলি না, যারা পারো তাদেরকে চুপচাপ ক্লাসে কথা শোনো। অনেকের মনোযোগ নষ্ট হয়। আর আমি পড়ানোর সময় কমেন্ট কেন করো? মানা করছি না কমেন্ট না করতে, আমি পড়ানোর সময়। এবার শোনো, পড়ানোর সময় কমেন্ট করবে না, আবার বুঝাই দিয়ে, কেন অনেকেই তো বুঝে না। তোমরা ভালো পারো, ঠিক আছে কয়েকজন, কিন্তু আমি তো এখানে প্রাইমারি স্কুল লেভেল থেকে শুরু করছি। আমি যারা কিচ্ছু পারে না তাদের জন্য পড়াচ্ছি কোর্সটা, সবার জন্য পড়াচ্ছি। যারা পারো তারা রিভাইজ করবা, যারা পারো না তারা শিখবা। সুতরাং এখানে তোমরা এইভাবে কমেন্ট করবে না। আগে শুনো কি কি বলতেছি। প্রথম কথা, তোমাকে বলছে কি একটা সংখ্যার পরিপূরক বের করো, -2 এর পরিপূরক বের করতে বলছে। আমার মুখে মুখে এই কথাগুলো শুনো, আগে কেউ কমেন্ট করবে না। 14 এর 2 এর পরিপূরক বের করতে বলছে। তোমার প্রথম কাজ এই লাইনটা লিখে ফেলবে। 1 এর ডাবল 2, 2 এর ডাবল 4, 4 এর ডাবল 8, 16 32 64 128 লিখে ফেলবা। এইটুকু লিখে শেষ। তারপর তুমি শপিং করবা। 14 টাকা নিয়ে বাজারে গেছো, 128 টাকারটা কিনতে পারবে না, 64 টাকারটা পারবে না, 32 টাকারটা পারবে না, 16 টাকারটাও পারবে না। 8 টাকারটা কিনছো আর 2 আছে, তোমার হাতে আছে 6 টাকা। 14 টাকার থেকে 8 টাকা খরচ করে ফেলছো, তাহলে 4 টাকারটা 2 টাকারটা 14। এবার এটার 1 এর পরিপূরক কি? উল্টায় দেওয়া। 0 থাকলে 1, 1 থাকলে 0, 1 থাকলে 0, 1 থাকলে 0, 0 থাকলে 1, 0 থাকলে 1, 0 থাকলে 1, 0 থাকলে 1। 1 এর পরিপূরকের সাথে 1 যোগ করলে কি হয়? 2 এর পরিপূরক। তো সুতরাং 2 এর পরিপূরক। এই উপরের লাইনের সাথে কি আর কাউন্ট হবে? একটু আগে বলছি উপরের লাইন আর হিসাবে আসবে না। তাহলে 1 এর সাথে 1 যোগ করলে হয় 10, হাতে আছে। তাহলে 1 0 0 1 1 1 1। এখন হয়ে গেল 2 এর পরিপূরক। তাইলে তুমি তোমার প্রশ্নের উত্তর পাইছো, ই এর 2 এর পরিপূরক বের করছো। এখন আমাকে একটা প্রশ্নের উত্তর দাও। এটা ছিল একটা ধনাত্মক সংখ্যা, 0 যেহেতু অষ্টম নাম্বার বিট কি 0, আর এটা হচ্ছে একটা কি সংখ্যা হয়ে গেল? ঋণাত্মক না? কেন বলো তো? অষ্টম নাম্বার বিট কি 1। এখান থেকে সবাই একটা নোট লিখো খাতায়। নোট হলো একটি ধনাত্মক সংখ্যাকে
একটি ধনাত্মক সংখ্যাকে 2 এর পরিপূরক করলে সংখ্যাটি ঋণাত্মক হয়ে যায়। সবাই একটা নোট লিখো, একটি ধনাত্মক সংখ্যাকে 2 এর পরিপূরক করলে সংখ্যাটি ঋণাত্মক হয়ে যায়। আবার লিখো, একটি ধনাত্মক সংখ্যাকে 2 এর পরিপূরক করলে সংখ্যাটি ঋণাত্মক হয়ে যায়। একটি ধনাত্মক সংখ্যাকে 2 এর পরিপূরক করলে সংখ্যাটি ঋণাত্মক হয়ে যায়। তাহলে দেখো, এটা ধনাত্মক ছিল, এখন কি হয়ে গেছে? তাহলে এটাকে তুমি চোখ বন্ধ করে লিখতে পারবা, এটা এখন মাইনাস ই হয়ে গেছে। ছিল প্লাস ই, এখন হয়ে গেছে মাইনাস ই। কথা বুঝাইতে পারছি? তাহলে প্রশ্নটা কয়ভাবে হতে পারে? তোমাকে হয় বলতে পারে প্লাস ই ইজ ইকুয়াল টু মাইনাস ই লিখো, এটা করে দেখাইতে বলতে পারে। আর নতুবা বলতে পারে 2 এর পরিপূরক বের করো ই এর, এটাও বলতে পারে। আর নতুবা বলতে পারে মাইনাস ই ইজ ইকুয়াল টু কত, মাইনাস ই এর মান বের করো। তখনও তোমাকে এই কাজটা করতে হবে, কারণ তুমি প্লাস ই যদি না করো মাইনাস ই কি পাবে? প্রশ্নটা 3 ভাবে হতে পারে, 3 ভাবে আমি প্রশ্নটা লিখে দিছি, 2 নাম্বার কোয়েশ্চনে আসে এটা। হয় বলতে পারে প্লাস ই কে মাইনাস ই করো, যে কোনো সংখ্যা দিতে পারে, 90 দিতে পারে, 95 দিতে পারে, 94 দিতে পারে। দেখো, হয় বলতে পারে প্লাস ই কে মাইনাস ই, আর না হয় বলতে পারে মাইনাস ই এর মান কত, আর নতুবা বলতে পারে ই এর 2 এর পরিপূরক কত। সমস্ত প্রশ্নের উত্তর হচ্ছে এটা। কারণ আমরা জানি একটা ধনাত্মক সংখ্যা 2 এর পরিপূরক হলে সংখ্যাটি ঋণাত্মক হবে, আর 2 এর পরিপূরক বের করতে হলে এই নিয়মগুলো ফলো করতে হবে। 1 এর পরিপূরক হতে হবে, যোগ 1 হতে হবে। আমার মনে হয় না ক্লাসে যারা মন দিয়ে শুনছো তাদের এই 2 এর পরিপূরক করতে, এই প্রশ্নগুলো করতে আর কোনো সমস্যা হবে কোনোদিন। সবাই কমেন্ট করো তো ভালো মতো বুঝছো কিনা। এবার সবাই কমেন্ট করো, 92 জন আছো, 92টা কমেন্ট করো, সবাই কমেন্ট করো। তিনের পরিপূরক নাই ভাই, প্রকার ভেদে 2 এর পরিপূরক। তোমরা এত কুচ্ছে কেন এগুলা? পরিপূরকই 2 প্রকার, 1 এর পরিপূরক, 2 এর পরিপূরক, 3 এর পরিপূরক নাই। সবাই কমেন্ট করো, সবাই 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 কমেন্ট করো। এই 1 এর পরিপূরক হলে নেগেটিভ হবে, এটা কি? এটা কি তোমাকে আমি চাইছি? একজনে বলছে কি স্যার 1 এর পরিপূরক হইলে তো নেগেটিভ হবে। তুমি মনে করো আমি তোমাকে বলছি তুমি ঢাকা থেকে কক্সবাজার যাবা, এখন তুমি পথের মধ্যে এসে চিটাগং একটা সমুদ্র পাইছো, এখন তুমি কি বলতে পারবা আমি কক্সবাজার চলে আসছি? তুমি পথের মধ্যে সমুদ্র পাইতেও পারো, এটা তোমার ব্যক্তিগত ব্যাপার। তার মানে যে তুমি কক্সবাজার গেছো এটা না তো। তোমাকে কক্সবাজার পর্যন্ত এসে বলতে হবে আমি সমুদ্র পাইছি। তুমি চিটাগং পতেঙ্গা গিয়ে বলতেছো আমি সমুদ্র পাইছি, তুমি যাচ্ছ কক্সবাজার, তো তাইলে কি তুমি মূল পয়েন্টে গেছো? তুমি পথের মধ্যে ঋণাত্মক পাইতে পারো, তার মানে কি তুমি ওখানে ওখানে আটকে যাবে? ওখানে আটকে যাবে? তার মানে যাবে না। সুতরাং তোমাকে পূর্ণাঙ্গ প্রসেস শেষ করে বলতে হবে। আচ্ছা, কথা শুনো, তোমাকে পূর্ণাঙ্গ প্রসেস শেষ করে বলতে হবে যে তুমি এক্স্যাক্টলি ঋণাত্মক পাইছো। ক্লিয়ার কিনা? পূর্ণাঙ্গ প্রসেস শেষ করতে হবে, তখনই তুমি একমাত্র বলতে পারবা আসলেই তো ঋণাত্মক হয়েছে এটা। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। সবাই ক্লিয়ার? আফজল রাজা বুঝি নাই কেন বলছো? আফজল রাজা তুমি কি প্রথম থেকে ক্লাসে ছিলা কিনা সেটা বলো আগে আমাকে। আফজল রাজা, শাহরিয়ার সিদ্দিক কবি করোনা পজিটিভ হলে তুমি সাবধানে থাকো। আচ্ছা, আর একবার বলবো? আচ্ছা, আর একবার বলতেছি। সবাই একটু তোমরা আসলে কেন কেন আমি বুঝো না সেটা আমি জানি, ঠিক আছে? আচ্ছা, সবাই একটু শোনো তাহলে। হ্যাঁ, আরেকবার বলি। প্রথম কথা হচ্ছে, সুন্দর করে শোনো। প্রথম কথা কি? প্রথম কথা হচ্ছে কি, তোমাকে পরীক্ষায় বলবে একটা ধনাত্মক মান দেওয়া থাকবে, বলবে ঋণাত্মক বের করো বা 2 এর পরিপূরক। সর্বপ্রথম তুমি এই লাইনটা লিখবে, 1 এর ডাবল 2, 2 এর ডাবল 4, 8, 16, 32, 64, 128। এটা লিখার পর তুমি আর হাতে আছে 14 মান কিভাবে বের করো এগুলা প্রথম লেকচারে অনেক শিখাইছি। 128-এরটা পারবে না, 64টা পারবে না, 32-এরটা পারবে না, 16টা পারবে না, 8-এরটা পারবে, 8-এর নিচে 1, তার মানে আর আছে কত? 6। 14 থেকে 8 গেলে আর কত? 6। তাহলে 4-এরটা দাও, 2-এরটা দাও। এইটুকু হলে
ধনাত্মক সংখ্যার পরিপূরক যদি বলে এখানেই শেষ, এই লাইন উত্তর শেষ, আর কিচ্ছু করতে হবে না। যদি বলতো শুধু +14 এর পরিপূরক বের করো, উত্তর এখানেই শেষ। যদি বলতো শুধু +14 এর পরিপূরক বের করো, উত্তর এই লাইনেই শেষ, আর কিচ্ছু করার দরকার নেই। তাহলে স্যার আমরা এতগুলো কেন করতেছি? কারণ আমাকে বলছে -e করো, আমাকে বলছে 2 এর পরিপূরক করো, তখনই আমার লম্বা কাজ। তাহলে এই যে দেখো 0 1 0 থাকলে তখন 1, 1 থাকলে 0, 1 থাকলে 0, 1 থাকলে 0, 0 থাকলে 1, 0 থাকলে 1, 0 থাকলে 1, 0 থাকলে 1, যোগ কত? 1। তাহলে 1 আর 1 এ যোগ করলে হয় 10, 0 বসছে, হাতে আছে কত? 1, 0 আর 1 এ 1, বাকিগুলো এমনি নামাই দাও, 0 0 1 1 1 1। এই যে এইটাই কাজ করছে, আর কিচ্ছু করিনি আমি। আর এখান থেকে তুমি কি কি বলতে পারবা? একটা ধনাত্মক সংখ্যা, এই যে ই কে তুমি 2 এর পরিপূরক করলে এটা -e হয়ে যাবে। আর তোমাকে প্রশ্নে বললে -e এর মান, তখনও তোমাকে ই এর মান থেকে আনতে হবে। তোমাকে প্রশ্নে বলতে পারবে ই এর 2 এর পরিপূরকের মান, তখনও এইভাবে করতে হবে। আশা করি এর চেয়ে ক্লিয়ার আর হওয়ার কথা না। যদি এবারও ক্লিয়ার না হয় তবে আমি বলবো রেকর্ড ভিডিওটা আবার দেখবো। সবাই বলো এবার। জি স্যার, জি স্যার, মাইনাস ভিডিও করতে হলে এটাই। এবার বলো যারা বুঝছিল না তারা বুঝছো কিনা। আর প্লিজ আমি একটা রিকোয়েস্ট করি ভাই, দয়া করে ক্লাস থেকে বের হবে না, মধ্যে মেসেঞ্জার ফেসবুকে যাবে না। আর হচ্ছে ক্লাস 9:30 বললে 9:30 আসবা। ক্লাস শুরু করছো 50 জনে, মধ্যে দেখা যায় 90 জন হয়ে গেছে, তো তুমি তো প্রথম কথাগুলো শুনো নি, তখন কি তুমি ক্লাস বুঝবে? একজন বলতেছো আকবর ওয়াহিদ ইমরান E=14 কিভাবে হলো? মানে তুমি লেকচার 1 করো নাই? যদি লেকচার 1 না করে থাকো, লেকচার 2 না করে থাকো, ক্লাস থেকে বের হয়ে যাও। আগে এগুলা করে তারপরে এটা করিও। লেকচার 1 2 না বুঝলে এগুলা ক্লাস করে লাভ নাই, শুধু শুধু ফুলাবানদের অন্যদের ডিস্টার্ব হবে। ঠিক আছে, আগে ক্লাস 1 2 করে আসো। আকবর ওয়াহিদ ইমরান আগে লেকচার 1 2 করে আসো, তুমি না হলে ক্লাস বুঝবে না। তোমার উত্তর তো দিলাম, তুমি লেকচার 1 2 করে আসো। তুমি লেকচার 1 2 করলে তারপরে এটা বুঝবা। ওকে ফাইন। এবার মুছে দিলাম। হ্যাঁ, আমি অনেকবার বুঝাই আসলে, এটা তোমরা জানো, ইনশাল্লাহ না বোঝার কোনো কথা নেই। আচ্ছা, এবার শোনো, তোমাদেরকে যদি বলি শুধুমাত্র ধনাত্মক সংখ্যার পরিপূরক, এখানে উত্তর শেষ, কিন্তু এখানে উত্তর শেষ, এটুকু লিখলে শেষ। মানে প্লাসের পরিপূরক বললে এটুকু লিখলে উত্তর শেষ। ঠিক আছে কিনা? সবাই এবার একটা প্রশ্ন লিখো, সবাই এবার একটা প্রশ্ন লিখো, সবাই এবার একটা প্রশ্ন লিখো। যারা শুরু থেকে জয়েন করতে পারো নাই, ক্লাসটা রেকর্ড দেখতে হবে, কিছু করার নাই, তুমি এখন আর বুঝবে না, এটা আমি শিওর। যারা ক্লাসের শুরু থেকে জয়েন করতে পারো নাই, তুমি আর বুঝবে না, এটা আমি শিওর। ঠিক আছে, ক্লাসটা অবশ্যই শুরু থেকে দেখতে হবে। আচ্ছা, একটা প্রশ্ন লিখো, এই প্রশ্নটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, সবাই লিখো। একটা ছেলে, যে কোনো একজন ছেলে, ঠিক আছে, সেটা তুমি হতে পারো, সেটা আমি হতে পারি, সে 160 টাকা নিয়ে বাজারে গেছে, 160 টাকা নিয়ে বাজারে গেছে। একজনে বলছে না সে 129 টাকা খরচ করছে। একজন একটা প্রশ্ন করছিল 129 এর পরিপূরক কিভাবে করব। 129 টাকা খরচ করছে, তাহলে তার হাতে অবশিষ্ট কত টাকা আছে? অবশিষ্ট কত টাকা আছে? অবশিষ্ট কত টাকা আছে? শোনো, মন দিয়ে কথা শুনতে হবে। এই প্রশ্নটা পারলে তার জীবনে মরণে আর কোনোদিন পরিপূরক নিয়ে সমস্যা হবে না। কি বলছি? একটা প্রশ্নের উত্তর যে পারবে, তার লাইফে আর কোনোদিন পরিপূরক নিয়ে কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, তাহলে একটা প্রশ্নকে মন দিয়ে শিখো শুধু। প্রশ্নটা কি কি হতে পারে? অবশিষ্ট কত টাকা আছে প্রশ্ন করবে, যোগ পদ্ধতিতে বিয়োগের মাধ্যমে বের করো। যোগ পদ্ধতিতে বিয়োগ এর মাধ্যমে বের করো, বিয়োগের মাধ্যমে বের করো।
আগে তোমরা প্রশ্ন লিখো। আর নতুবা ডিরেক্ট বলতে পারে, দুইয়ের পরিপূরক পদ্ধতিতে বের করো, দুইয়ের পরিপূরক পদ্ধতিতে বের করো, নতুবা ডিরেক্ট এটা বলতে পারে। প্লিজ কেউ কমেন্ট করবে না, এক মন এক ধ্যানে ক্লাস করো, ক্লাস শোনো, কি ভালো লাগে দেখবা। তোমাদের যত মনের মধ্যে এখন প্রশ্ন উসকুস করতেছে না, সব উত্তর এখন পেয়ে যাবে তোমরা। তাহলে কি বলছি? এক বলছি যোগ পদ্ধতিতে বিয়োগের মাধ্যমে বের করো, দুইয়ের পরিপূরক পদ্ধতিতে বের করো। এটা দিলে সবাই পারে, দুইয়ের পরিপূরক। তো স্যার যোগ পদ্ধতিতে বিয়োগ এটা কি জিনিস, এই কথাটা একটু ভালো করে শুনো তাহলে। আচ্ছা তোমাকে আমি বললাম 8 9 -2, উত্তর কি হবে বলো তো? 9 দিয়ে প্লাস দিছি, ব্র্যাকেটে মাইনাস দিছি, 2 দিছি, উত্তর কি হবে? উত্তর হবে 7। তো তুমি করছো যোগ, হয়ে গেল বিয়োগ কেন? তুমি তো করছো যোগ, হয়ে গেছে বিয়োগ কেন? আমাকে একটু বুঝাও। কারণ সিম্পল একটা লাইন শুনো, সিম্পল একটা লাইন, সিম্পল লাইন হলো একটা ধনাত্মক মানের সাথে একটা ঋণাত্মক মান, শুনো, একটা ধনাত্মক মানের সাথে একটা ঋণাত্মক মান যোগ করলে আলটিমেটলি বিয়োগ হয়। কি বলছি? একটা ধনাত্মক মানের সাথে একটা ঋণাত্মক মান যোগ করলে আলটিমেটলি বিয়োগ হয়ে যায়। আবার বলি, মান হলো ধনাত্মক মান আর একটা ঋণাত্মক মান, জুড়ে জুড়ে বাসায় বলো তো, একটা ধনাত্মক মানের সাথে ঋণাত্মক মান যোগ করলে বিয়োগ হয়। বাসায় একবার চিল্লায় চিল্লায় বলো তো, একটা ধনাত্মক মানের সাথে ঋণাত্মক মান যোগ করলে বিয়োগ হয়। করছি যোগ, হয়ে যাবে কিন্তু কি বিয়োগ। তাহলে কার সাথে? ধনাত্মক মানের সাথে ঋণাত্মক মান যোগ করলে বিয়োগ হবে। চিল্লায় চিল্লায় বলো বাসায়, একটি ধনাত্মক মানের সাথে একটি ঋণাত্মক মানের যোগ করলে বিয়োগ হবে। তাহলে আলটিমেটলি পরিপূরকীয় সেম। তুমি যদি 160-এর ধনাত্মক মানের সাথে 129-এর ঋণাত্মক মানের যোগ করে দাও, তাহলে অটোমেটিক বিয়োগ ফল বের হয়ে আসবে। এই জন্য এটাকে যোগ করো, কিন্তু বলো যে বিয়োগ, যোগ পদ্ধতিতে বিয়োগ করছো, যোগ হয়ে যাবে বিয়োগ। তাহলে এখানেও কি, তুমি 160-এর ধনাত্মক মানের সাথে 129-এর ঋণাত্মক মান যোগ করার সাথে সাথে তুমি ফলাফল যেটা পাবা সেটা বিয়োগের মানই দেখাবে। আলটিমেটলি তুমি করবা যোগ, অ্যান্সার আসবে বিয়োগ। কেন? এই যে যোগ পদ্ধতিতে এই ধনাত্মক মান ঋণাত্মক মান যোগ করলে আলটিমেটলি হয় বিয়োগ। বিশ্বাস করে এই কথাগুলো বুঝছো কিনা বলো তো? এই যে 2 মিনিট যে কথাগুলো বলছি, 2 মিনিট কথাগুলো বুঝছো কিনা বলো, বলো কমেন্ট উত্তর দাও। এই কথাটা বুঝছো? এই যে এটার ধনাত্মক মানের সাথে এই প্লাসের মানের সাথে মাইনাসের মান যোগ করলে অটোমেটিক কি হবে? বিয়োগ হবে। কোত্থেকে আসছে? এখান থেকে আসছে। এই যে ধনাত্মক মান, এটা ঋণাত্মক মান, দুইটা যোগ করছে, হয়ে গেছে বিয়োগ। সবাই কমেন্ট করো, সবাই কমেন্ট করো, সবাই। তাহলে আজকে থেকে কেউ যদি এই প্রশ্ন দেয় যোগ পদ্ধতিতে বিয়োগ, এটা দিলে আর মাথা ঘুরাবে? অলরেডি তো দেখে দেখে অনেকে অ্যাসাইনমেন্ট করছো, কলেজে দেখে দেখে অনেকে অনলাইনে পরীক্ষা দিছো, এই প্রশ্ন অনেকবার আসে নাই, হাজারবার আসে নাই। প্রত্যেকটা পরীক্ষার প্রশ্ন চেক করো, সংখ্যা পদ্ধতিতে এই প্রশ্ন আসছে কিনা। অবশ্যই আসছে, কিন্তু পারো নাই। বলে যে যোগ পদ্ধতি বিয়োগই বা কি আবার? এটা হচ্ছে দুইয়ের পরিপূরকের অন্য নাম। যেমন আমাকে বাড়িতে ডাকে সিফাত, আমাকে বাড়িতে ডাকে কি? সিফাত। আর আমার কলেজ ফ্রেন্ড, স্কুল ফ্রেন্ডরা সিফাত বললে আমাকে চিনেও না, তানবীর বলে। আবার আমাকে যারা ফেসবুকে দেখে, ম্যাক্সিমাম আমি তো বেশি পোস্ট করি রাস্তাঘাটে, বলে কি তানবীর সিফাত ভাই, এরকম বলে। তাহলে তখন নাম হচ্ছে তানবীর সিফাত। আর আসল আমার সার্টিফিকেট নাম হচ্ছে তানবীর মাহমুদ। সিফাত নাই, শুদ্ধ সার্টিফিকেট নেবে তানবীর মাহমুদ। কিন্তু বাড়িতে আমার নিক নেম সিফাত, এখানে তানবীর বললে ম্যাক্সিমাম 90% মানুষ চিনবেও না। তো এইটাই হচ্ছে কথা। তোমাকে দুইয়ের পরিপূরক বললে তুমি সহজ পদ্ধতিতে বুঝে যাও, কিন্তু তোমাকে যখন বলে যুগ পদ্ধতিতে বিয়োগ, তখন তুমি আর বুঝতে পারো না। তুমি সালমান শাহ হয়ে যাও বাংলা ফিল্মের, তোমার মাথা বারিকাই ছিল ছোটবেলায়, সব স্মৃতি হারা হয়ে গেছো। এটা কেমন কথা? আসলে যুগ পদ্ধতিতে বিয়োগ যে কথা, দুইয়ের পরিপূরক একই কথা। বুঝছো? সবাই বুঝছো কিনা? ঠিক আছে,
এবার দেখো যে আরেকবার বলতাম, একজন বলছে আরেকবার বলো, আচ্ছা আরেকবার বলি, সমস্যা নেই। শোনো আরেকবার বলি, তুমি এখানে 9 এটা ধনাত্মক মান, আর এটা কি মান, এটার উত্তর দাও। যে বুঝো নাই সে চিল্লাও। এটা ধনাত্মক মান আর এটা ঋণাত্মক মান। তুমি কি করছো, একটা ধনাত্মক মানের সাথে একটা ঋণাত্মক মান যোগ করছো, তখন হয়ে গেছে বিয়োগ। ঠিক সেম এটার পরিপূরকের ধনাত্মক মান বের করবা 160-এর, আর এটার ঋণাত্মক মানটা বের করবা 129 মাইনাস, দুইটাকে যোগ করে দিবা, দেখবা আলটিমেটলি এদের অবশিষ্ট এদের বিয়োগফল বের হয়ে আসবে। দেখি একটু ম্যাজিকটা দেখি। তাহলে প্রশ্ন শুরু করি সলভ করা। সবাই শেয়ার ধরে বসে থাকো, শেয়ার একদম ওই যে বলে না শিকার করে যে শিকারের মতো করে বসে সবাই। তাহলে প্রশ্ন কি? প্রশ্ন ছিল হচ্ছে 160 যোগফল, 160 টাকা দিয়ে বাজারে গেছে, 129 হচ্ছে মাইনাস। যারা প্রশ্ন আগেরটা বুঝছো, সর্বপ্রথম কাজ কি বলতো? সর্বপ্রথম কাজ হচ্ছে সুন্দর করে 1 1 এর ডাবল 2 2 এর ডাবল 4 4 এর ডাবল 8 16 32 64 128। এরপরে তোমরা, আমি এটাও মুছে দিলাম, মুছে দিলাম। শোনো, এটা বারবার পড়ে কেন যাচ্ছে স্পিকার? আচ্ছা সবাই একটু শোনো, তোমরা ফর্মালিটিগুলো লিখবা। সে বাজারে গেছে কত টাকা নিয়ে? বাজারে গেছে 160, এভাবে 160 লিখবা। আচ্ছা তুমি আমাকে একটু বলো তো ভাই, একটু আগে আনা আমি বলছি তোমাকে, যদি কেউ বলে ধনাত্মক সংখ্যার মান বের করো, তখন শুধু এই লাইনটা লিখলে অ্যান্সার শেষ তার। তাহলে এখানে 160 কি ধনাত্মক নাকি ঋণাত্মক? সে বাজারে গেছে 160, তার মানে ধনাত্মক। 160 তো কোনো বিয়োগ করতে হবে না। তাহলে 160 এর মানটা বের করো। 160 মানে সে বাজারে গেছে 160 টাকা দিয়ে, 128 টাকাটা কিনতে পারবে? 160 টাকা নিয়ে বাজারে গেছে, 128 টাকাটা কিনতে পারবে না? পারবে। তাহলে 128 টাকা যদি খরচ করে ফেলে, তার আছে আর কয় টাকা? 32 টাকা না? তাহলে সে 64 টাকাটা কিনতে পারবে, কিন্তু 32 টাকাটা কিনতে পারবে। আর টাকা নাই, দেখো 160 হয়ে গেছে। এই যে এরপরে 16 0 0 0 0, 160 এর মান। এটাকে আর কিছু করার দরকার আছে কিনা বলো? এটাকে আর কিছু করার দরকার নাই। কেন? কারণ হচ্ছে 160 এর ধনাত্মক মান বের করতে বলছে, ধনাত্মক মান। এবার বলো মাইনাস 129 পাইতে হলে আমাকে আগে প্লাস 129 পাইতে হবে না? বলো না, মাইনাস 129 এর মান যদি আমি বের করতে চাই, আগে আমাকে প্লাস 129 কি করতে হবে? পাইতে হবে। তাহলে প্লাস 129 এরটা বের করো আগে, প্লাস 129। কেউ শোনো, কেউ কোনো প্রশ্ন করবে না। তুমি প্রশ্ন আমি যখন বলবো সমাধান শেষ, তখন তুমি নিজে নিজে উত্তর দিবা, স্যার আমার আর কোনো সমস্যা নেই। তোমরা জাস্ট একটু কান দিয়ে শুনে রাখো আমি কি কি বলতেছি। তবে শুনতে গিয়ে আবার উমর ওই মৌসুমীর বাসার সামনে যাই না, কল্পনা। তোমরা বেশি মনোযোগী হলে, আমরা নামাজে বেশি মনোযোগী হয় না? নামাজে যখন আমরা বেশি মনোযোগী হয়, তখন আমাদের চিন্তা চলে যায় সিরিয়ালে, চিন্তা চলে যায় আর্জেন্টিনায়, চিন্তা চলে যায় হচ্ছে বান্ধবীর বাসার সামনে। মনোযোগী বেশি না, চোখ কান খোলা রাখো, জাস্ট অঙ্কের দিকে থাকো, কথাগুলো শুনতে থাকো। মেসেঞ্জার ফেসবুকে যাওয়া যাবে না। শোনো, এবার 129 এর মান বের করো। 128 টাকা দিয়ে কিনছো, আর বাকি সব 0, 1 টাকা আছে, 1 টাকা দিয়ে হচ্ছে 1 টাকারটা কিনবা। একজনে বলছিল না 128 টাকা 29টা কেমনে বের করবো? তো আমার তো 128 দিলে হবে না, আমার 129 দিলে হবে। এটাকে তো মাইনাস পাইতে হবে। মাইনাস পাইতে হলে কি কি করতে হয়? 1 থাকলে 0, 1 থাকলে হয় 0, 0 থাকলে হয় 1, এগুলো সব 1 1 1 1, এই যে এখানে হয় 0, ঠিক কিনা? এবার দেখো 0-র বেলায় আমি কি যোগ করব? 1 যোগ করব। 0-র বেলায় কি যোগ করব? 1। আচ্ছা 0 আর 1 এর সাথে যোগ করো, কত আসে? 1 1 1 1 1 1 1, এটা 0। একমাত্র একটা স্পেশাল কেস আছে, সেটা হচ্ছে এটা। তুমি এটা অ্যান্সার না বললে আমি বলতাম। দেখো তো এখানে কি আসছে? অষ্টম বিট 0 আসছে, কিন্তু তারপরে তোমার এটাকে বলতে হবে -129।
এই একটাই স্পেশাল কেস আছে এখানে। আচ্ছা বলো তো আবার একটু, প্রথমে কি বলছো 1, এখানে আসছে কত 1, তাহলে 128 আর 1 কত 129, 129 আসো। এবার 1 থাকলে কি 0, 0 থাকলে হবে 1, 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 1 থাকলে 0। এবার 2 এর পরিপূরকের 1 এর পরিপূরকের সাথে 1 যোগ করো, 0 থাকলে হবে 1, 1, 1, 1, 1, 1, 1, 1, আর এটা হলো 0। হুবহু কি করছি বসাই দিছি। তাহলে এখন বলো আমি কি কি পাইছি, 160 এর মানও পাইছি, 129 এর মানও পাইছি। এইটুকু বুঝছো কিনা প্লিজ একটু বলো, এইটুকু বুঝছো কিনা বলো তো একটু, সবাই এবার কমেন্ট করে একটু বলো এইটুকু বুঝছো কিনা, সবাই কমেন্ট করো। কমেন্ট করো না ভাই। সবার কমেন্ট কই, সবাই কমেন্ট করো, অনেক বুঝছি। আচ্ছা জি স্যার ক্লিয়ার, সবাই 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 কমেন্ট, একদম A to Z সবাই কমেন্ট করবা, সবাই 90 জন আছে, 90 জন সবাই কমেন্ট করো। আচ্ছা সবাই দেখো একটু, হ্যাঁ আচ্ছা সবাই দেখো একটু, এবার একটু সবাই শোনো, -29 কেমনে হলো, সবার জাতীয় প্রশ্ন। আচ্ছা তুমি বলো তো, একটা সংখ্যার 2 এর পরিপূরক করলে সেটাকে কি বলো? আগে বলো, একটা সংখ্যার 2 এর পরিপূরক বের করলে সংখ্যাটাকে কি বলো, সেটার উত্তর দাও, সেটার উত্তরটা একটু দাও, সেটার উত্তর বলো। 2 এর পরিপূরক মানে মাইনাস কিনা, ঠিক কিনা? আমি চিহ্ন বিটের কথা বাদ দিলাম, আমি এই প্রশ্নে চিহ্ন বিটের কথা আনবো না, কারণ আমাকে এটার উত্তর দাও। এইটা হচ্ছে 1 এর পরিপূরক, এই যে এটা হচ্ছে 1 এর পরিপূরক, আর এটা হচ্ছে 2 এর পরিপূরক, এই কথাটা উত্তর দাও আগে। তুমি যে কোনো একটি সংখ্যাকে 2 এর পরিপূরক বের করলে সেটা কি হয়, সেটা একটু উত্তর দাও তো আগে। -129 হয় কিনা এটার উত্তর দাও, অন্য কিছু টোটালি বাদ, সাইন বিটের কথা বাদ দাও, সাইন বিটের কথা পরে বলতেছি, আগে আমাকে এই প্রশ্নের উত্তর দাও। একটা সংখ্যাকে 1 এর প্রথমে বের করছো যেটা 129, এটা 1 আর এটা হচ্ছে 1, 129। এরপরে উল্টাও, 1 থাকলে 0, 0 থাকলে 1, 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 1 থাকলে 0। এবার যোগ করবা কত 1, তাহলে 0-র সাথে 1 যোগ করলে 1 হয়, বাকিটা 1, 1, 1, 1, 1, 1 আর হচ্ছে 0। এখন -129 কিনা, চিহ্ন বিটের কথা এখন বলবা না, আমি লাস্ট উত্তর দিচ্ছি চিহ্ন বিটেরটা, তুমি আগে এটা উত্তর দাও 129 বুঝছো কিনা। তাহলে আমাদের ম্যাথ ছিল কি, ম্যাথ ছিল হচ্ছে কি 160 ছিল ধনাত্মক, 129কে বিয়োগ করলে তো আমরা অবশিষ্ট পাবো। তোমাকে বলছে কি, শোনো, বাজারে গেছো 160 টাকা নিয়ে, বাজারে গেছো তুমি 160 টাকা নিয়ে, খরচ করছো কত 129, তাহলে আমাকে অবশিষ্ট টাকা বের করতে হলে উপরেরটা ধনাত্মক ধরতে হয়, নিচেরটা ঋণাত্মক ধরতে হয়। এই জন্য আমি উপরেরটা ধনাত্মক মান বের করছি, নিচেরটা ঋণাত্মক মান বের করছি। এখন একটা ধনাত্মক মানের সাথে যদি একটা ঋণাত্মক মান যোগ করি তাহলে ফলাফল কি হবে, বিয়োগের হবে কিনা বলো। একটা ধনাত্মক মানের সাথে এই যে ধনাত্মক মান, এটার সাথে যখন একটা ঋণাত্মক মান যোগ করব তখন ফলাফলটা কি হবে বলো তো একটু, বিয়োগের হবে কিনা বলো। একটা ধনাত্মক মানের সাথে একটা ঋণাত্মক মান যখন যোগ করব তখন অটোমেটিক ফলাফলটা হয়ে যাবে বিয়োগ, ঠিক কিনা? এবার দেখো কিরকম, আমি মুছে দিচ্ছি 129-এর সমস্ত মান মুছে দিচ্ছি, একটা 129-এর মানটা মুছে দিচ্ছি। আচ্ছা এই যে এবার দেখো আমি 129-এর মাইনাস মানটা লিখব, 129 কি কি 0 1 1 1 1 1 1 1। এখন এদের মধ্যে একটা যোগফল করো, তাহলে এই যে দেখো ধনাত্মক মান ঋণাত্মক মান দুইটা কি যোগ করবো না বিয়োগ করব, যোগ করব। কেন? কারণ আমরা শিখে আসছি
একটা ধনাত্মক মানের সাথে একটা ঋণাত্মক মান যোগ করলেই সেটা কি হয়, বিয়োগের কাজ হয়। দেখি তাহলে একটু, 0 আর 1 যোগ করলে হয় 1, 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 এক আর একে যোগ করলে হয় 10, 10, 10। বলো এইটুকু বুঝছো কিনা সবাই? যুগ তো সবাই লেকচার 2 তে শিখছো। তাহলে 16 8 24, 24 আর 4 কত, 28, 30, 31, 160 থেকে 129 গেলে 31। দেখো এই মানের যোগফল করো, 16, 8, 4, 2 যোগ 1, তাহলে এখানে হচ্ছে 31। অ্যান্সার মিলছে কিনা দেখো সবাই। একটু দূর চিহ্ন বিটের যে সমস্যা আছে সেটা সলভ হয়ে যাবে। এখন তোমরা আগে এটা বুঝো, এইটা খুব বুঝো শুধু। এটা সবাই লিখে ফেলো, আমি একটু সরে দাঁড়াইছি, আগে এটা লিখো আবার বুঝে দিব সবগুলা। আচ্ছা এবার দেখো, উপরের লাইনটা না লিখলে হবে না। আচ্ছা সবাই শোনো, এবার আমি আবার প্রথম থেকে উত্তর দিই। আমার কথা পূর্ণাঙ্গ লেকচার শুনবা, তারপরে হচ্ছে তোমাদের প্রশ্ন। আগে আবার শোনো, তোমাকে প্রশ্ন দিছে পরীক্ষায়, তুমি বাজারে নিয়ে গেছো 160, 129 টাকার জিনিস কিনছো, হাতে কয় টাকা আছে? তখন তোমার প্রথম কাজ কি? তোমার প্রথম কাজ হলো 160 টাকা ধনাত্মক ধরা, 129কে ঋণাত্মক ধরা। কারণ তাহলেই তো তুমি অবশিষ্ট টাকা পাবে, না হলে কি পাবে? 160কে ধনাত্মক ধরবে, 129কে ঋণাত্মক ধরবে, তাহলেই তুমি কি পাবে? অবশিষ্ট টাকা পাবে। এবার শোনো, এবার আসো 160 টাকা না, 160 টাকার মানটা ধনাত্মক, যেহেতু ধনাত্মক সেহেতু ওর মানটা প্রথম লাইনেই কাজ শেষ। যেহেতু 160কে আমার ঋণাত্মক করার কোনো দরকার নাই, শুধু ধনাত্মক হলে চলবে। কিন্তু এখানে আরেকটা আছে -129। এখন এই 129 মাইনাস এটাকে 129 বানানোর প্রক্রিয়া কি? 129 বানানোর প্রক্রিয়াকে আমরা বলি 2 এর পরিপূরক। তাহলে 2 এর পরিপূরক কিভাবে করবা? প্রথমে হচ্ছে 129 এর মান, এখন যে 129 এর মানকে আবার উল্টাইছো, 1 এর পরিপূরক, 1 এর পরিপূরকের সাথে 1 যোগ করছো, 2 এর পরিপূরক। তোমাদের মাথায়, একজনের মাথায় একটু একটু সমস্যা হইছে, সেটা কি জানো? 8 নাম্বার বিটকে তো আমরা চিহ্ন বিট বলছি। এখন একটা জিনিস মাথায় রাখো, টোটাল 8 বিটের ক্ষেত্রে একটা সংখ্যার জন্য সংখ্যাটা একটু পরিবর্তন হয়। একটা 8 বিটের সংখ্যার, সাপোজ মনে করো এটা একটা 8 বিটের সংখ্যা আসছে, -129 এর মানটা আসছে এরকম। কি আসছে? ভালো করে খেয়াল করো, 0 1 1 আর হচ্ছে কি কি, সবগুলো 1। স্যার এটা তো -129 এর মান, এখানে তো 0 আসার কথা না। এই একটা সংখ্যা বা দুইটা সংখ্যার ক্ষেত্রে এই জায়গায় 0 আসে, সেই জন্য এই 0টাকে কাউন্ট করা হয় না, বলা হয় 8 বিটের সর্ববামের বিট। ওই যে 0কে কাউন্ট করে নাই, যখন মাইনাস চলে আসে তখন এটাকে বলা হয় এই বিটটা ধরে হিসাবটা করা হয়। নবম বিটটা কিন্তু 8 বিটের ভিতরে থাকতে হবে। ওই যে প্রথমে 0টা বাদ দিছে শুধুমাত্র একটা দুইটা সংখ্যার জন্য, একটা হচ্ছে -129 এর মধ্যে একটা। কারণ -129 বের করতে গেলে অষ্টম নাম্বার বিটটা কি চলে আসে? 0 চলে আসে। সেই জন্য এক্ষেত্রে 0টা বাদ দিয়ে সর্ববামের বিটটাকে বলা হয় পরিপূরক কাউন্ট। এটা হচ্ছে একটা স্পেশাল কেস, এটা সমস্ত সংখ্যার জন্য হয় না। তুমি বাকি সবগুলা করে দেখো, শুধুমাত্র একটা কেসের ক্ষেত্রে তুমি পাবে 0টা সরাই ফেলে তোমাকে বামের বিটটা হিসাব করতে হবে, সর্ববামের বিটটা হিসাব করতে হবে 0টা সরাই ফেলে, একমাত্র -129 এর কারণ। এই জন্য এই প্রশ্নটা চয়েস করা। আমি জানি যে এই প্রশ্নটার মধ্যে এই মানটা এরকম আসবে, সুতরাং এটা এরকমই হবে। একটা প্রশ্ন শুধু এক্সট্রা -129 এই সমস্যাটা হয়, এই জন্য তোমাকে 0 সরাই এই চিহ্ন বিট হিসাব করতে হবে 1 এর ক্ষেত্রে, সর্ববামের বিট, অষ্টম বিটের মধ্যে সর্ববামের বিট।
এবার দেখো, তাহলে তুমি -129 এর মান বের করছো। এখন যোগ করো, 0 আর 1 যোগ করলে 1 হয়, 0 আর 1 যোগ করলে 1 হয়, 0 আর 1, 0 আর 1 1, 0 আর 1 1, এক আর একে যোগ করলে 10 10 10। তো একজনে জিজ্ঞেস করছো স্যার আমরা 16 থেকে কেন নিলাম? সবাই ঠিক মতো দেখতে পাচ্তেছো? হ্যাঁ, একজনে জিজ্ঞেস করছো, আমি সবার প্রশ্ন উত্তর দিচ্ছি। আচ্ছা, আমি সবার প্রশ্নের উত্তর দিচ্ছি, একটু একটু বল। একজনে জিজ্ঞেস করছো স্যার 1 কেন নিলাম না? 1 কে 8 নাম্বার বিটের মধ্যে আছে, 4 4 4 8। এটা কত হয়ে গেল? 8 নাম্বার বিটে নাই, এটা এখন কত হয়ে গেল? 9 নাম্বার বিট। আর 9 নাম্বার বিটকে কি বলবা? ক্যারি বিট। এটা কোনোদিন ফলাফলে আসবে না, এটা ফলাফলে কখনোই আসবে না। 9 নাম্বার বিট ক্যারি বিট, এটা কখনোই ফলাফলে আসবে না। আর এখানে 16 থেকে কেন নিলাম? এটাও 0 নিব না, এটাও 0 নিব না, এটাও 0 নিব না, এটা 1 16, এটা 1 8, এটা 1 4, 16 আর 8 24, 24 আর 4 28, 28 আর 2 30, 30 আর 1 31, 64 থেকে ওই 129, 160 টাকা 129 গেল হয় 31। এবার শোনো, একজন আমাকে প্রশ্ন করছে স্যার 160 প্লাস কেন নিছি? এই লেকচারটা একটু টাফ, এই জন্য আমি অনেকভাবে বুঝাবো এটা। স্যার 160 প্লাস কেন নিছি? তোমাকে আমি বলি, তুমি বাজারে নিয়ে গেছো হচ্ছে 160 টাকা, বাজারে গেছো 160 টাকা নিয়ে। এখন আমি বলছি খরচ করছো 129। তুমি আমাকে বলো তো, এই বিয়োগটা করার সময় তোমাকে কোনটা ধনাত্মক ধরতে হবে, কোনটা ঋণাত্মক ধরতে হবে, সেটার উত্তর তুমি আমাকে দাও। যে আমাকে প্রশ্ন করছো সে আমাকে উত্তরটা একটু দাও। এই বিয়োগটা করার সময় কোনটা পজিটিভ ধরবো, কোনটা নেগেটিভ ধরতে হবে, তুমি আমাকে বলো, উত্তরটা দাও। যে পার্থক্যটা বের করতে হলে কোনটা পজিটিভ ধরবো, কোনটা নেগেটিভ ধরবো, তুমি বলো, আমাকে বলো, তুমিই বলো। আচ্ছা উত্তর দাও, তুমি আমাকে বলো, উত্তরটা দাও। কই, কথার উত্তর দাও না, তুমি আমাকে উত্তরটা দাও যে এই সংখ্যাটির মধ্যে কোনটি ধনাত্মক ধরবো, কোনটি ঋণাত্মক ধরবো, সেই সংখ্যাটির উত্তরটা দাও। বুঝছো? তাহলে +160। তো সেই জন্যই আমি +160 ধরছি, যেহেতু বড় টাকা আমাকে ধনাত্মক ধরতে হবে। বুঝাইতে পারছি? এই জন্য আমি +160 এর মান বের করছি, -129 এর মান বের করছি। যেহেতু একটি ধনাত্মক মানের সাথে একটি ঋণাত্মক মান যোগ করলে আলটিমেটলি বিয়োগ হয়, সেজন্য আমি প্রথমটা ধনাত্মক রাখছি, শেষেরটা ঋণাত্মক বের করছি, আর দুইটা মানকে যোগ করছি। দুইটা মানকে যোগ করার পরে যেটা আসছে সেটা হচ্ছে আমার অবশিষ্ট সংখ্যা। এবার আমাকে বলো, প্রশ্ন তোমার আর কোনো সমস্যা আছে কিনা? সবাই কমেন্ট করে এবার বুঝছো কিনা, ক্লিয়ার? এবার ক্লিয়ারলি বুঝছো কিনা বলো, এবার বুঝছো কিনা সবাই বলো। সবাই কমেন্ট করো, সবাই। আচ্ছা ভাই, একজনে লিখছো মোহাম্মদ বিন জামাল, স্যার আমার কল আসছিল, আবার বলেন। আচ্ছা, এটা কি কোনো কথা? বলো তো, তোমার কল আসছে এটার জন্য আমি সবার সামনে গিয়ে রিপিট করবো? এটা তো বিশ্রী কথা, এটা তো সুন্দর হয় না কথাটা। তোমার কল আসছে এটার জন্য স্যার কি আবার রিপিট করবে? এটা নিজের প্রবলেম না, এটা এইরকম বলবা না। তারপর আমি আবার বলতেছি, কিন্তু এটা সুন্দর না জিনিসটা। তুমি বের হয়ে কোথাও গেছো, এখন এসে যদি বলো স্যার আমি বের হয়েছি, আমায় আবার বলো, এটা কি সুন্দর হবে কথাটা? তোমার জন্য টিচার কি ক্লাসের মধ্যে এরকম বসে থাকবে? আচ্ছা যাই হোক, এটা হচ্ছে কি, এই যে দেখো 31 কেমনে আসলো? 16-র নিচে 1, 16, 8-এর নিচে 1 আসছে, 8 24, 24 আর 4-এ 30, 28, 28 আর 2-এ 30, 31। আর তুমি উত্তর হয়েছে কিনা বুঝো, 160 টাকা 129 গেলে 31, আর এখানেও যোগ করলে পাচ্ছ 31। আর যেহেতু এটা ক্যারি বিট, সেটা তুমি আর হিসাবের মধ্যে আনবে না। নবম বিট, আমাদের পরিপূরকের হিসাব হবে 8 বিটে, নবম বিটে নয়। সুতরাং আমি বাইরের বিটটা কেন হিসাব আনবো? ঠিক আছে, সবাই বলো একটু। আচ্ছা, এই যে বাইনারি তো বের করলাম, এটাই তো 31-এর বাইনারি। হ্যাঁ, একজনও বলছে 31-এর বাইনারি বের করলে হয় না, হয়তো তোমাকে নাম্বারে তখন বাইনারি সিস্টেমে দিবে আর কি। বাইনারি সিস্টেম মানে কি 0 আর 1, তুমি 31-এর বাইনারি বের করলে হবে, তবে নাম্বারও বাইনারি সিস্টেমে পাবে। ঠিক কিনা বলো?
আচ্ছা আজকের ক্লাস বুঝছো কিনা বলো তো সবাই? স্যার পুরোটা নিচ্ছি না কেন? তুমি কথা ক্লাস শুরু করার আগে একটা জিনিস সাক্ষী দিছো, 8 বিট নিবা, কারণ পরিপূরকের হিসাব 8 বিট। 9 নাম্বার বিট কেন আসবে এখানে? 9 নাম্বার বিটের নামই ক্যারি বিট। এটা থাকলে ভালো, না থাকলে নাই। যার লিখতে ইচ্ছে হয় লিখবা, না লিখতে ইচ্ছে হলে নাই। আর নতুবা লিখলেও পাশে এভাবে লিখে দিতে হবে এটা ক্যারি বিট। 9 নাম্বার বিট না লিখলেও তোমাকে লিখে দিতে হবে এই বিটটা ক্যারি বিট, পাশে লিখে দিতে হবে। এই জন্য এটা হিসাবে আসবে না। 8 বিটের বাইরে চলে গেছে, সমাজের বাইরে চলে গেছে। আমাদের সমাজ তো 8 বিট নিয়ে, গোষ্ঠী তো 8 বিটের। এখন তুমি এখানে 9 নাম্বার বিটকে ঢুকাইলে হবে? হবে না তো। বর্মায়াগুলোকে, যারা বার্মিস রোহিঙ্গা আসছে, সেগুলাকে যদি বলো বাংলাদেশের নাগরিক, তাহলে জিনিসটা হবে? কারণ আমরা তো বলছি বাংলাদেশের ভূখণ্ডে যাদের জন্ম হয়েছে সে আগে থেকে 1971 থেকে তারাই হচ্ছে বাংলাদেশের নাগরিক। এর বাইরের থেকে যারা আসবে তারা কি আমরা নাগরিক বলবো? বলবো না তো। একজনে বলছে 160-কে মাইনাস 129-কে প্লাস ধরলে কি হবে? আচ্ছা তুমি বলো, তুমি বাজারে গেছো 160 টাকা দিয়ে, বিয়োগ করছো 129 টাকার বাজার করছো, তো হুদাই এটাকে 160 মাইনাস কেন ধরবা বলো তো? এটা কি আর মিলে? তোমার বাজারের হিসাবের সাথে এটা মিলে? এটা মিলে কিনা বলো? তুমি বাজারে গেছো 160 টাকা নিয়ে মাইনাস ধরবা, আর এটা প্লাস ধরবা, এটা কেমন কথা? এটা মিলছে? তোমার হিসাবের সাথে মিলছে? ব্যক্তিগত দৈনিক হিসাবের সাথে? আচ্ছা আচ্ছা, এবার বলো, আমি আরেকটা প্রশ্ন বলি তোমরা, আমি এটার উত্তর বলবো না, তোমরা সবাই লিখবে এটা কিভাবে করবে সেটা, ঠিক আছে? একটা স্টুডেন্ট পরীক্ষায় টোটাল নাম্বার আমরা তো সবাই জানি, এক্সামে টোটাল নাম্বার হচ্ছে 100 নাম্বার, এক্সামে পূর্ণাঙ্গ নাম্বার হচ্ছে 100 নাম্বার। একটা স্টুডেন্ট 100 নাম্বারের একটা পূর্ণাঙ্গ পরীক্ষা দিল, এর মধ্যে সে 100 নাম্বারের মধ্যে সে 67 পাইছে, তার মধ্যে সে কত কম পেল? মানে প্রশ্ন হচ্ছে, এটা হোমওয়ার্ক, কিন্তু কিভাবে করবে সেটা কমেন্টে লিখবা, সবাই লিখবা, আমি সবারটা পড়বো। টোটাল নাম্বার তো পরীক্ষা 100 জানি, সে 67 নাম্বার পাইছে, 67 পাইছে, সে কত কম পাইছে? এটা যোগ পদ্ধতিতে বিয়োগের মাধ্যমে বের করো। উত্তর কিভাবে লিখবা বলো তো? এবার উত্তর কি হবে বলো? ভাই একজনে বলছে শেষে 4 বিট কেন নিলাম? বলছি না ভাই, পরিপূরক টোটাল 8 বিট, সামনের গুলো জিরো। তুমি লেকচার 1-2 করো নাই? লেকচার 1-2 যখন করছো তখন মনে আছে? ধরো তোমাকে আমি বলছি 7-এর মান, 7-এর মানে তুমি 0-4-2-1, 8-4-2-1, এই যে এই জিরোর কোনো কাজ আছে এখানে? কিন্তু তারপরে জিরোটা বসাই, কেন বসাই? কারণ হচ্ছে এটা বিসিডির নিয়ম, ঠিক পরিপূরকের নিয়ম। সামনে জিরোগুলো হবে, যেগুলো 1 আছে সেগুলো যোগ করি, 4-2 6, 6-1 7। ঠিক এই বই লাইনটা দেখো, সামনের গুলা হচ্ছে সবগুলা জিরো, এই জন্য জিরোগুলা তো হিসাবে আসবে না, কিন্তু লিখতে হবে নিয়ম রক্ষার্থে। কিন্তু 1 যেগুলো আছে সেগুলাই যোগ করবা তুমি আলটিমেটলি। এই যে লেকচার 1-2 মন দিয়ে করো নাই, এই যে এটাই সমস্যা। আমি বারবার বলছি কিন্তু রেকর্ড ক্লাস রেখে দিই, স্টুডেন্টরা যাতে বারবার লেকচারগুলো করে নিজেকে ঝালাই করতে পারে। এই যে মন দিয়ে করো না, এটার প্রমাণ। এই যে বলো এখানে জিরোটা কেন নিই নাই? কারণ হচ্ছে যেগুলো 1 আছে সেগুলাই নিব, ঠিক কিনা? কিন্তু জিরোগুলোর নিয়ম রক্ষার্থে থাকবে, পরিপূরক যেহেতু 8 বিট সেহেতু জিরোগুলো থাকবে, কিন্তু এটা। এবার সবাই বলো তো, সবাই দেখছো এক মনে কি লিখছো? 100 মাইনাস 67। এই যে এটা এখন সিম্পল হিসাব না, 100-র পরিপূরক ধনাত্মক মান, আর 67-র প্রথমে 67 বের করবা, তারপরে উল্টাবা, উল্টায় মাইনাস 67 করবা, এরপরে দুইটাকে যোগ করলে উত্তর পেয়ে যাবে। আবার বলি, প্রথমে 100-এর মান বের করবা, তারপরে কি করবা? 67 মান বের করবা, 67-কে উল্টাবা, উল্টায় কত যোগ করবা? 1, আর হচ্ছে কি পাবা? মাইনাস 67। সবাই আবার বলো, কমেন্ট করো বুঝছো কিনা। আমার মনে হয় না এই ক্লাস মন দিয়ে করার পর কারো কোনো সমস্যা আসবে। সবাই কমেন্ট করো, এবার সবাই কমেন্ট করো। আচ্ছা, কে বুঝো নাই সে কমেন্ট করো, কে বুঝো নাই সে কমেন্ট করো, আমি বলে দিব সে কেন বুঝো নাই। কেউ না বুঝলে কমেন্ট করো।
এবার একটু বলে দিই, শোনো। এই লেকচারটা করার পর ইউটিউবে যাবা, যারা ইউটিউবে নাই আবারও বলতেছি, বিশ্বাস করো তোমাদের জন্য অনেক কিছু আমি দিয়ে রাখছি, কিন্তু তোমরা প্রাইমারি লেকচার বুঝো না দেখে এগুলো যাইতে পারো না। এখন বলে বুঝবা। যারা এখনো একটু একটু ঝামেলা আছে মাথায়, মানে পরিপূরক এখনো একটু একটু ক্লিয়ার হয় নাই, একটু একটু আফসা আফসা ঝামেলা আছে, তারা ইউটিউবে গিয়ে পরিপূরকের একটা লেকচার আছে, আজকে পরিপূরকের লেকচারটা করবা 15 বা 20 মিনিট, হাইয়েস্ট হাইয়েস্ট 20টা মিনিট। কমেন্ট করতে হবে না, শুধু শুনবা, যে লেকচারটা দেখে দেখে করবা। এরপরে করবে SW, এই যে যেটা দিছি এটা করবে SW। আগামীকালকে কি করবা জানো? এরপরে SW করবা। আগামীকালকে পরিপূরকের একটা স্পেশাল সমস্যা আছে ইউটিউবে, একটা স্পেশাল প্রবলেম নিয়ে আলোচনা করছি পরিপূরকের, এটা করবা। স্পেশাল সমস্যাটা আগামীকালকে করবে, এটা আজকে করবা না। স্পেশাল প্রবলেমটা আগামীকালকে করবা, আগামীকাল। তাহলে আবার বলি কি কি বলছি। সর্বপ্রথম কাজ, ইউটিউবে ICT অ্যাসিস্ট্যান্ট লিখবা। এরপরে এগুলো তোমাদের জন্য বোনাস, বিশ্বাস করো। আমি চাইলে ফাঁকিবাজি করে কোর্সটা শেষ করে দিতে পারবো। তোমরা আমাকে তো চিনো, আমি চাইলে ফাঁকিবাজি করে কোর্সটা শেষ করে দিতে পারতাম। আমি বলতাম যে হয়েছে আজকে এইটুকুই, লেকচার শেষ। তোমাদের কমেন্টও না পড়তে পারতাম, এত প্রশ্নের উত্তর দেওয়ার দরকার নেই, বলতাম যে আবার লেকচার দেখিও কালকে। কিন্তু আমি কমিটেড, আমি বলছি স্টুডেন্টরা 100% বুঝবে যে লাইভ ক্লাস করবে সে। এই জন্য তোমাদেরকে আমি এতগুলা পথ দেখাই দিই। প্রথম পথ, লেকচার করবা, পরিপূরকের লেকচারটা 20 মিনিট করবা, শুধু 20 মিনিট। এরপরে SW করবা, দেখবা তুমি SW পারতেছো। তারপরে কালকে গিয়ে এই 5 মিনিটের একটা 10 মিনিটের একটা লেকচার আছে পরিপূরকের স্পেশাল প্রবলেম, এটা আগামীকালকে করবা। তোমাকে পরিপূরকে যদি কেউ আটকাইতে পারে, আমার নাম ফিরাই দিও, আমার নামটা না, আমার বিকাশ থেকে টাকা নিয়ে নিও। ওকে, এবার কমেন্ট করো সবাই। একজনে বলছে আলাদা আলাদা পরীক্ষা নিতে, মার্জিয়াতা বাচ্চুম। তোমাকে একটা কথা বলি ভাই, আলাদা আলাদা পরীক্ষা মানে এগুলাই আর কি। এই যে এরকমই তো পরীক্ষা দিবা, এই যে একটা হোমওয়ার্ক দিলাম না, সেই হোমওয়ার্কটা যদি তুমি করে সাবমিট করো গ্রুপে, এটাই তোমার পরীক্ষা। আর আমাকে অনেকে জিজ্ঞেস করে স্যার হয়েছে কিনা বলেন, আমি কি 300-400 স্টুডেন্টের প্রশ্ন দেখতে পারবো হয়েছে কিনা? তোমরা এখানে অনেকে উত্তর দেয়, ওদের উত্তরের সাথে মিলাই নিবা, এটাই টেকনিক। এইভাবে স্টুডেন্টরা শিখে অনলাইনে। তোমাকে তো আমি সবার প্রশ্ন তো আমি উত্তর দিতে পারবো না, তুমি কি করবা? আমার কথা হচ্ছে যে তুমি উত্তর চেক করবা, উত্তর চেক করে ওই যে ফ্রেন্ডের সাথে যখন মিলবে বা ভুল হলেও তুমি বুঝতে পারবা, এটাই হচ্ছে পরীক্ষা। অনলাইনে তোমাকে পরীক্ষা নিব আমি, তুমি কিভাবে পরীক্ষা দিবা, হয় দেখে দিবা, না হয় ইয়ে করে দিবা। আর আমি কি এখন বলো 300 জনের পেপার কি আমার পক্ষে, বলো তো একটু, 300 জনের পেপার কি আমি মোবাইলে চেক করা পসিবল? এটা বলো। এই জন্য তোমরা বুঝো না এগুলা। পরীক্ষা মানে হচ্ছে হোমওয়ার্ক। আমি তো ডেলি SW দিই, তো ডেলির SW গুলো প্র্যাকটিস করো। তোমার পরীক্ষা কেন লাগতে স্যার? পরীক্ষাতে এটাই করবা নাকি? তুমি তো SW যেরকম পরীক্ষা দিচ্ছ এখন, সেরকমই তো করবা পরীক্ষাতেও। আচ্ছা, আশা করি সবার ক্লিয়ার। আর সবাই, আজকের ক্লাস কঠিন হয়েছে কিন্তু কষ্ট, এক ক্লাসে পরিপূরক বোঝানো কষ্ট, আমি হাঁপাই গেছি দেখতেছো। আর একটা ব্যাপার হচ্ছে এখানে অনেক ক্যাটাগরির স্টুডেন্ট, সবার জন্য কিন্তু ক্লাসটা বোঝাতে হয়। এটা পাবলিক ক্লাস হতো, আমি বলতাম যে আমার মতো আমি বলে গেছি শেষ। এটা প্রাইভেট গ্রুপের ক্লাস, তোমাদের কাছে আমি হক নিছি, তোমাদের হক আমার হাতে। এই হকের কিন্তু জবাব দিতে হবে আল্লাহকে। পৃথিবীতে নাকি সব কিছু মাফ হবে, কিন্তু হক মাফ হবে না। তো সেই জন্য তোমাদেরকে আমি চেষ্টা করছি অনেক ভালোভাবে বোঝানোর। এরপরে যদি কিছু কেউ না বুঝো, তাহলে সে যে কাজটা করবা সেটা হচ্ছে প্রথমে এই লেকচারটা দেখবা, লেকচারটা দেখে হোমওয়ার্কটা করবা। আর হোমওয়ার্ক করার পর এরপর স্পেশাল প্রবলেমের ক্লাসটা করবা আগামীকাল। এরপর এসে আমাকে একটা সালাম দিয়ে যাও, ভাইয়া ক্লাস ইনবক্সে আমাকে একটা বলিও, নতুবা গ্রুপে গিয়ে একটা রিভিউ দিও যে পরিপূরক তোমার আর জীবনে সমস্যা হবে কিনা। ওকে, ফাইন। সবাইকে অনেক বেশি ধন্যবাদ। অনেক, আসলে ক্লাসটা অনেক লম্বা ছিল, আমি তারপরে চেষ্টা করছি সবার মাথায় সব কিছু ঢুকানোর। যদি কারো সমস্যা হয় রেকর্ড ক্লাসটা আবার দেখবা, যে যে মিনিটে সমস্যা হয়েছে। আর সবাইকে অনেক বেশি আন্তরিকতা,
ভালোবাসা। সবাই ওয়ার্ডগুলো শিখবা, বাংলা শব্দ জানি শিখবা, ফ্রেজগুলো শিখবা। দেখো 10 মিনিট কিন্তু ওয়ার্ড শিখো, 10 মিনিট ফ্রেজ শিখা লাগে না, 5 মিনিট শিখো, 5 মিনিট প্রিপোজিশন শিখো, 5 মিনিট বাংলা দ্বিতীয় শিখো। শুধুমাত্র 20 থেকে 25 মিনিট টাইম বের করো। 30 দিন পর তুমি চিন্তা করতেছো তোমার 150টা ওয়ার্ড শিখা শেষ, 150টা ফ্রেজ শিখা শেষ, 150টা তোমার প্রিপোজিশন শিখা শেষ। তা 150টা 30 দিন পর তুমি কি পজিশনে চলে যাবা কল্পনা করতেছো? তুমি বুলেট হয়ে বের হবা। আমার গ্রুপে 3 মাস যদি তুমি টানা এরকম পড়তে থাকো বুঝবা। আর আমি তো সব সময় স্টুডেন্টদের ব্যস্ত রাখি, হয় এই লেকচার দেখতে বলি, না হয় ওই লেকচার দেখতে বলি। আমি তো তোমাদেরকে বেকার বসে রাখি না। ওকে, আর সবাইকে, একজনে বলছে স্যার কমেন্টটা দেখেন। কি কমেন্ট, কি কমেন্ট দেখতাম বলো? আজকের ক্লাসটা কঠিন হয়েছে কারণ আমি পড়ানোর চেষ্টা করছি, আগামী ক্লাসটা ইনশাল্লাহ আরও ভালো হবে। সবাই আমার কথাটা আচ্ছা তাহলে একজন আলাউদ্দিন হোসেন সুন্দর করে লিখে দিছে 100কে কনভার্ট করবো, 100কে পজিটিভ ধরবো, 67কে কনভার্ট করবো, তারপরে 1 হলো পরিপূরক করবো। খুবই ভালো, এই কমেন্টটা খুবই ভালো হয়েছে আলাউদ্দিন হোসেন। আচ্ছা ফাইন, আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম।